আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা টিস্যু চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। চ্যাপ্টারটা ছোট কিন্তু ইনফরমেশন অনেক বেশি। সবাই শেষ পর্যন্ত ক্লাসটা করবা। আচ্ছা, আমরা এই চ্যাপ্টার থেকে আমাদের যে এক্সামটা হবে সেই এক্সামে কিন্তু কোশ্চেন করব। আমরা শুক্রবার দিন একটা এক্সাম নিতে চাচ্ছি তোমাদের। এই সারা সপ্তাহে যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোর উপরে আমরা শুক্রবার দিন একটা বড় এক্সাম নিতে যাচ্ছি 100 মার্কের। সেই এক্সামে কিন্তু গিফট আছে। এটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও মেক করে দিব। তোমরা সবাই দ্রুত জয়েন করো ক্লাসে এবং ক্লাসটা শেয়ার করো ফ্রেন্ডদের কাছে। আজকে যারা প্রেজেন্ট থাকবা তাদের ভেতর থেকে 3 জনকে আমাদের মেডিকেল আর্গুমেন্ট যে বইগুলো আছে সেখান থেকে আমরা বই দিব, অ্যাকসেপ্ট করে বই দিব। আমাদের বই তোমাদের কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। তাই ক্লাসে প্রেজেন্ট থাকো, ফ্রেন্ডদেরকে অনেক বেশি মেনশন করো, ক্লাসটা শেয়ার করো। তোমার মেনশন শেয়ারের স্ক্রিনশটগুলো আমার ইনবক্সে দিয়ে রাখবা অথবা পেজে দিয়ে রাখবা। তোমাকে আমরা গিফট সেন্ড করে দিব সময় মতো। সবাই দ্রুত জয়েন করো। আচ্ছা, এই টিস্যু চ্যাপ্টারটা আগে কি আমার ক্লাস করেছো? টিস্যু চ্যাপ্টারের ক্লাস যদি কেউ আমার আগে করে থাকো জানাও। পেড ব্যাচের স্টুডেন্ট ছাড়া এই ক্লাসটা কেউ করেনি। আমাদের টিস্যু চ্যাপ্টারটা আমরা নর্মালি পাবলিকলি আমি মনে হয় করাই নাই, পেড ব্যাচেই করানো হয়েছে। আমাদের প্রি মেডিকেল কোর্সে আমি গত বছর করাইছিলাম। এবার আমি চাচ্ছি যে টিস্যু চ্যাপ্টারটা তোমরা পাবলিকলিও করো। আচ্ছা, সবাই শুরু করো। সবাই একটু বইটা বের করো তো। হাসান স্যারের এই চ্যাপ্টারটা একটু বের করো তো। সবাই এই চ্যাপ্টারটা একটু বের করো। আচ্ছা, ওকে, ঠিক আছে। সবকিছু ক্লিয়ার আছে? তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আমরা কোষের কথা তো জানি, তাই না? অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠিত হয়। অনেকগুলো কোষ মিলে কি গঠিত হয় বাচ্চারা? অনেকগুলো কোষ মিলে কিন্তু টিস্যু গঠিত হয়। অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠিত হয়। এক মিনিট। আচ্ছা, অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠিত হয় এবং অনেকগুলো টিস্যু মিলে একটা টিস্যু তন্ত্র গঠিত হয়। আর অনেকগুলো তন্ত্র মিলে একটা অঙ্গ গঠিত হয়। অনেকগুলো তন্ত্র মিলে অঙ্গ এবং অঙ্গ থেকে দেহতন্ত্র, তারপরে জীবদেহ। দ্যাট মিনস আমরা কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে টিস্যুতন্ত্র, টিস্যুতন্ত্র থেকে অঙ্গ, অঙ্গ থেকে দেহতন্ত্র, তারপরে জীবদেহ। এই সিকোয়েন্সটা একটু ফলো করতে পারো। এটা জুলজির ক্ষেত্রেও। সবাই ক্লাসটাতে যারা প্রেজেন্ট আসো সবাই একটু একটা রিয়েক্ট দাও তো, তাহলে আমি বুঝতে পারবো ক্লাসে কয়জন প্রেজেন্ট আসো। যারা যারা ক্লাসে প্রেজেন্ট আসো তার একটা রিয়েক্ট দিয়ে দাও তো, তাহলে আমি বুঝবো তোমরা ক্লাসে কয়জন প্রেজেন্ট আসো। আমার এখানে আসলে শো করে না, এটা একটু সমস্যা। তোমরা রিয়েক্ট দিলে হয়তো বা শো করতে পারে। টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা আমরা আজকে খুব সুন্দরভাবে শেষ করাই ফেলবো। আচ্ছা, মাউসটা কাজ করতেছে না? ওকে, ঠিক আছে। দেখো, এখানে একটা কথা আছে, একই উৎস থেকে সৃষ্ট। উৎস তাদের একই, এক জায়গা থেকেই সবার সৃষ্টি। এবং তোমরা মেডিকেল অর্ডিং থেকে সবাই চান্স পেয়েছো, বিভিন্ন মেডিকেল কলেজে গিয়েছো, কিন্তু তোমরা উৎসটা তো সেম, তাই না? একই উৎস থেকে সৃষ্টি, একই ধরনের কাজ করে। সবাই ডাক্তার হতে চাও, ডাক্তার হওয়ার পরে কি করবা? মানুষের সেবা করবা। সবাই একই ধরনের কাজ করে, সমধর্মী এবং একটা অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলা হয়। অবিচ্ছিন্ন বলতে আমরা কি বুঝি? অবিচ্ছিন্ন বলতে আমরা বুঝি সবাই একত্রে আছে, তাই না? বিচ্ছিন্ন না, সবাই একত্রে আছে, এই জন্য এটাকে অবিচ্ছিন্ন বলা হয়। তাহলে টিস্যু সংজ্ঞাটা কিন্তু আমরা সুন্দরভাবে পেরে যাচ্ছি। একই উৎস থেকে সৃষ্টি, একই ধরনের কাজ করে, সমধর্মী, একই আর সমতা একই কথা, এবং অবিচ্ছিন্ন, তারা বিচ্ছিন্ন না, একই সাথে আছে। এটাকে আমরা কি বলতে পারি? টিস্যু বা কোষ কলা বলতে পারি। কলা আর টিস্যু একই কথা। আমাদের এই টিস্যু সৃষ্টির মেইন কারণ হচ্ছে কোষের শ্রম বিভাগ। টিস্যু সৃষ্টির মেইন কারণ কি বাচ্চারা? কমেন্ট করো তো। টিস্যু সৃষ্টির মেইন কারণ হচ্ছে কোষের শ্রম বিভাগ। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট লাইন। এরপরে দেখো, আমাদের টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর মধ্যে আমরা ভাঙ্গা ভাঙ্গা কথা পাচ্ছি, তাই না? অর্থাৎ যেই টিস্যুটা বিভাজিত হতে পারে তাকে ভাজক টিস্যু বলে। যেই টিস্যুটা বিভাজিত হতে পারে তাকে কি বলা হয় বাচ্চারা বলো তো? যেই টিস্যুটা বিভাজিত হতে পারে তাকেই ভাজক টিস্যু বলে। ভাজক টিস্যুর অবস্থান হচ্ছে কাণ্ডের শীর্ষ, মূলের শীর্ষ, এই সকল জায়গাতে আমরা ভাজক টিস্যু দেখতে পাই। অর্থাৎ যেই টিস্যু বিভাজিত হতে পারে তাকেই ভাজক টিস্যু বলে। ভাজক টিস্যুর অবস্থান হচ্ছে কাণ্ডের শীর্ষ, মূলের শীর্ষ। দ্যাট মিনস শীর্ষে ভাজক টিস্যু অবস্থান করে, এটা হচ্ছে কথা। সেটা কাণ্ডের শীর্ষ হতে পারে, মূলের শীর্ষ হতে পারে। ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম। এটা অনেক ইম্পর্টেন্ট লাইন, একটু দাগ দিয়ে ফেলো। ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম। এবার এই পাশে যে ছবিটা আছে, ছবিটার দিকে তাকাও। তাকানোর পর আমরা কি দেখতে পাচ্ছি? সবগুলো এই যে এখানে যে কোষগুলো দেখতে পাচ্ছ, কোষগুলো সাইজ একই রকম না, কোষগুলোর ব্যাস একই রকম না, অর্থাৎ এরা সমবেশীয় এবং নিউক্লিয়াসটা অনেক বড় দেখতে পাচ্ছি না? নিউক্লিয়াসটা অনেক বড়। আবার কি দেখতে পাচ্ছি? কোষগুলো একটার সাথে একটা লেগে লেগে আছে না?
লেগে লেগে আছে। এদের মাঝে কি কোনো ফাঁকা জায়গা আছে বাচ্চারা? ছবিটা দেখো তো, দেখে কি তোমার মনে হচ্ছে এখানে কোনো ফাঁকা জায়গা আছে? এখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই, অর্থাৎ এদের মাঝখানে, কোষের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই, কোষ অবকাশ নেই। এদের সাইটোপ্লাজম গুলো ঘন, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সাইটোপ্লাজম এখানে ঘন সন্নিবেশিত অবস্থায় আছে। এখানে যে কোষগুলো আছে এগুলোও কিন্তু একই রকম সমবেশীয়। তাহলে আমরা কি দেখলাম? এই কোষগুলো জীবিত, আর জীবিত কোষের ভিতরে প্রোটোপ্লাজম থাকে, তাই না? জীবিত কোষের ভিতরে কি থাকে? প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজম মানে কি? সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু প্রোটোপ্লাজম। অর্থাৎ জীবিত কোষের ভিতরে প্রোটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে। কিন্তু আমরা যখন স্থায়ী টিস্যু পড়বো তখন আমরা দেখবো যে প্রোটোপ্লাজম বিহীন কথাটা আছে। দ্যাট মিন্স তার ভিতরে নিউক্লিয়াস থাকবে না, সাইটোপ্লাজম থাকবে না। ওকে, এই কথাটা দেখলাম। ভাজক টিস্যুর কোষগুলো সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন, নামই তার ভাজক টিস্যু, তাহলে তো অবশ্যই বিভাজন হবেই। ভাজক টিস্যুর কোষগুলোর আকার কিরকম হয় দেখো, আয়তাকার হতে পারে, আয়তক্ষেত্র এঁকেছ না ছোটবেলাতে, আয়তাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, পঞ্চভুজাকার হতে পারে। আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার হতে পারে। এটা মনে রাখার একটা নিউমোনিকের হেল্প নিতে পারো তোমরা, সেটা হচ্ছে আয়াত 5 থেকে 6টা ডিম খায়। আয়াত আছো কি ওইখানে? আয়াত কি খায়? 5-6টা ডিম খায়। আল্লাহ, আয়াত 5-6টা ডিম খায়। আয়াত দিয়ে হচ্ছে আয়তাকার, 5 দিয়ে হচ্ছে পঞ্চভুজাকার, 6 দিয়ে ষড়ভুজাকার, ডিম দিয়ে ডিম্বাকার। আমিও কিন্তু একসাথে 4-5টা ডিম খেতে পারি, সিদ্ধ ডিম। তোমরা খেতে পারো? একসাথে কয়টা ডিম খেতে পারো বাচ্চারা? 4-5টা ডিম খেতে পারো? দেখো, আয়াত কিন্তু একসাথে 5 থেকে 6টা ডিম খেতে পারে। অর্থাৎ আয়াত দিয়ে আয়তাকার, 5টা দিয়ে পঞ্চভুজাকার, 6 দিয়ে ষড়ভুজাকার, আর ডিম দিয়ে ডিম্বাকার। তাহলে এই আকারগুলো আমাদের মনে থাকবে, এখান থেকে আমরা কিছু দেখবো না। এরপর দেখো, কোষগুলোর যে প্রাচীরটা সেলুলোজ নির্মিত, পাতলা। সেলুলোজ নির্মিত পাতলা মানে কোষগুলো এত এত বিভাজিত হচ্ছে, তাদের প্রাচীরটা পুরো হইতে টাইম পাচ্ছে না, বুঝছো? প্রাচীরটা অনেক পাতলা এবং সেটা সেলুলোজ নির্মিত। কোষের প্রাচীরটা পাতলা, সেলুলোজ নির্মিত। নিউক্লিয়াস তো বড়, আমরা একটু আগেই দেখলাম, এবং সাইটোপ্লাজম আছে, অর্থাৎ নিউক্লিয়াসও আছে, সাইটোপ্লাজম আছে। দ্যাট মিন্স প্রোটোপ্লাজম আছে। ভাজক টিস্যুতে কি আছে? প্রোটোপ্লাজম আছে। স্থায়ী টিস্যুতে কি নাই? প্রোটোপ্লাজম নাই। প্রোটোপ্লাজম নাই মানেই তার নিউক্লিয়াস নাই, তার সাইটোপ্লাজম নাই, থাকলেও অল্প পরিমাণে থাকে। এটা আমরা দেখবো যখন পার্থক্য পড়বো। কোষের কোনো ফাঁকা নাই, কোষ গহ্বর নাই। কোষ গহ্বরও তৈরি হয় না, ফাঁকা জায়গাও থাকে না। কোষগুলো একদম একটার সাথে একটা লেগে লেগে থাকে, ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে। তাই তাদের মাঝখানে কি থাকে না বলো তো? তাই তাদের মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকে না। এবং কোষগুলোর বিপাকীয় হার বেশি, প্রচুর পরিমাণে ভাঙ্গাভাঙ্গি হয়তো, যে দেখছো আমি এখন কত দ্রুত কথা বলতেছি না, অর্থাৎ এরকম করে প্রচুর খেচাং খেচাং করে ভাঙ্গাভাঙ্গি হয়। তাই তাদের বিপাকীয় হার বেশি। তাদের কি বেশি? বিপাকীয় হার বেশি। অর্থাৎ তারা সর্বদাই বিপাকীয় অবস্থায় থাকে, রিঅ্যাকশনের মধ্যে থাকে, মেটাবলিজমের মধ্যে থাকে, বিপাকীয় অবস্থায় থাকে। তাহলে কোষগুলো কিসে থাকে বলো তো? খুব বেশি বিপাকীয় অবস্থায় থাকে। এদের কোনো বর্জ্য পদার্থ থাকে না, সবকিছুই কাজে লেগে যায়, যাই তৈরি হয় সবই কাজে লেগে যায়, মানে কোনো বর্জ্য পদার্থ থাকে না, সঞ্চিত খাদ্য থাকে না। প্রোটোপ্লাস্ট থাকে, সেটা প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। দেখো, প্রো মানে কি? প্রো মানে প্রাচীন, প্রো মানে আদি। তাহলে প্লাস্টিডগুলো কিরকম অবস্থায় থাকে? প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। মার্ক করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। প্লাস্টিডগুলো কি অবস্থায় থাকে? প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। প্রো মানে কি? প্রো ইজ ইকুয়াল টু আদি, ঠিক আছে? এরপর দেখো, কোষগুলো সাধারণত ছোট, দৈর্ঘ্য প্রস্থ সমান। এটাও বলেছি। কোষগুলো অপরিণত অবস্থায় থাকে। এই যে লাইনগুলো গোল্লা দিচ্ছে, এটা মার্ক করো, সত্য মিথ্যা কোশ্চেন আসবে। কোষগুলো এত পরিমাণে বিভাজিত হতে থাকে, কোষগুলো অপরিণত অবস্থায় থাকে, ম্যাচিউর না। তোমরা গাছপালা বুনেছো না, সবাই দেখেছো না যে কচি কাণ্ড, কচি পাতা সব নরম নরম কোষ, তাই না? সেখানে কোষগুলো অপরিণত অবস্থায় থাকে। কোষগুলো অপরিণত অবস্থায় থাকে, প্রোটোপ্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। এই কথাগুলো ইম্পর্টেন্ট। এবং এটা মাইটোসিস বিভাজন প্রক্রিয়া বিভাজিত হয়। তাহলে আমি যে গোল্লাগুলো দিলাম খুব ভালো করে দিবা। কোষের প্রাচীর সেলুলোজ নির্মিত, কোষে সাইটোপ্লাজম আছে, কোষে নিউক্লিয়াস আছে, দ্যাট মিন্স প্রোটোপ্লাজম আছে। কোষে কোনো কোষ গহ্বর থাকে না, কোষগুলো একটা এটার সাথে লেগে লেগে থাকে বলে তাদের মাঝখানে কোনো ফাঁকা থাকে না, দ্যাট মিন্স কোনো কোষাবকাশ থাকে না। কোষগুলো মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়। এখানে যে প্লাস্টিডগুলো আছে সেই প্লাস্টিডগুলো থাকে প্রোপ্লাস্টিড অবস্থায়। ক্লিয়ার না বাচ্চারা? আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো ভালো করে পারি তাহলে আমরা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো এমনিতেই পেরে যাব। শীর্ষস্থ ভাজক টিস্যু, দেখো শীর্ষস্থ ভাজক টিস্যু,
শীর্ষে থাকে তাহলে গাছটা উপরে লম্বা হবে, তাই না? শীর্ষস্থ ভাজক টিস্যু দিয়ে গাছটা উপরে লম্বা হবে, পার্শ্বস্থ ভাজক টিস্যু দিয়ে গাছটা মোটা হবে, পার্শ্বস্থ ভাজক টিস্যু দিয়ে পাশে বড় হবে, শীর্ষস্থ ভাজক টিস্যু দিয়ে উপরে বড় হবে। দ্যাট মিনস একটা দৈর্ঘ্য বৃদ্ধি করবে আর একটা প্রস্থ বৃদ্ধি করবে। এটা তো নর্মাল কথা, এটা সবাই আমরা জানি। একটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, গাছটা লম্বা হবে, আর এটা হচ্ছে প্রস্থ বৃদ্ধি করবে, গাছটা মোটা হবে। ওকে, এবং ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুর সৃষ্টি। তাহলে স্থায়ী টিস্যু কোথায় থেকে সৃষ্টি বাচ্চারা? স্থায়ী টিস্যু কোথায় থেকে সৃষ্টি? ভাজক টিস্যু থেকেই স্থায়ী টিস্যুর সৃষ্টি। ভাজক টিস্যু থেকেই কিসের সৃষ্টি? ভাজক টিস্যু থেকেই কিন্তু আমাদের স্থায়ী টিস্যুর সৃষ্টি। এবং এই ভাজক টিস্যুর মাধ্যমে ক্রমাগত ক্ষয়পূরণ হয়। গাছের কোনো জায়গা যদি কেটে যায়, কিছু হয়, আবার সেই জায়গা ক্ষয়পূরণ হয়ে যায়। এবার দেখো টিস্যুর শ্রেণীবিভাগ। এখানে যত শ্রেণীবিভাগ পাবো সবই 3 প্রকার। এখানে যত শ্রেণীবিভাগ পাবো সবই কি বলতো কয় প্রকার? এখানে যত শ্রেণীবিভাগ পাবো সবই কিন্তু আমরা 3 প্রকার করে পাবো। 3 প্রকার। দেখো উৎপত্তি অনুসারেও 3 প্রকার। উৎপত্তি অনুসারে আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রো মেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। দেখো প্রো মানে কি? আদি। আদি মানে কি? আদি মানে প্রারম্ভ, শুরু, তাই না? আদি মানেই শুরু না? তার মানে প্রো মেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু এটা শুরু মানে এটা মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষে থাকে, শীর্ষে ক্ষুদ্র একটা অঞ্চলে থাকে, এবং প্রারম্ভের পরেই কিন্তু প্রাথমিক শুরু হয়, প্রারম্ভের পরেই প্রাইমারি। প্রারম্ভ আর প্রাইমারি এক না, প্রারম্ভ একদম হচ্ছে শুরু, তারপরে প্রাইমারি শুরু হয়। দ্যাট মিনস আমাদের এই প্রো মেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি, এবং এখান থেকে প্রথম বৃদ্ধি ঘটে। তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে কি ঘটে বাচ্চারা? প্রারম্ভিক ভাজক টিস্যু থেকেই প্রথম বৃদ্ধি ঘটে। প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে আমাদের প্রথম বৃদ্ধি ঘটে। প্রারম্ভিকের পরে কি? প্রারম্ভিকের পরেই প্রাইমারি। প্রারম্ভিকের পরেই প্রাইমারি। এটা ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে, এবং মূল ও কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে সেটাই হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে প্রারম্ভিকের পরে প্রাইমারি, ঠিক আছে? এটা ভালো করে মনে রেখো। এবং এই টিস্যু আমৃত্যু বিভাজন ক্ষম থাকে, অর্থাৎ সারা জীবনে এটা বিভাজিত হতে থাকে। প্রাইমারি ভাজক টিস্যু থেকে প্রাইমারি স্থায়ী টিস্যুর সৃষ্টি। খুব ভালো করে এই লাইনটা মনে রাখতে হবে। স্থায়ী টিস্যুর সৃষ্টি কোথায় থেকে? ভাজক টিস্যু থেকে। স্থায়ী টিস্যুর সৃষ্টি কোথায় থেকে? ভাজক টিস্যু থেকে। ভাজক টিস্যুগুলো যখন বড় হয়ে যায়, ম্যাচিউর হয়ে যায়, পরিণত হয়ে যায়, তখন তারা আর বিভাজিত হয় না। ভাজক টিস্যুগুলো যখন পরিণত হয়ে যায় তখন তারা আর বিভাজিত হয় না। যখন তারা আর বিভাজিত হয় না তখনই সেটা স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ ভাজক টিস্যু থেকেই আমাদের স্থায়ী টিস্যুর সৃষ্টি। ভাজক টিস্যু থেকে আমাদের কিসের সৃষ্টি? স্থায়ী টিস্যুর সৃষ্টি। ওকে, এরপরে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেকেন্ডারি ভাজক টিস্যু। আচ্ছা, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাইতে কয় বছর লাগে? তোমরা যখন ক্লাস 6-এ উঠছো, আমরা যখন প্রাইমারিতে ভর্তি হই, তারপরে ক্লাস 6-এ উঠতে আমাদের কতদিন লাগে? প্রায় 5 বছর লাগে না? অনেক সময় লাগে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু তৈরি হয় মূলত। হ্যাঁ, যে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হয় সেটা সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি লিখতে স লাগে, স্থায়ী টিস্যু লিখতে স লাগে। যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যুতে পরবর্তী সময়ে উৎপন্ন হয় সেটাই হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। ব্যাপারটা হচ্ছে এমন, ব্যাপারটা ধরো এটা হচ্ছে আমার প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু থেকে আমার কি তৈরি হলো? স্থায়ী ভাজক টিস্যু তৈরি হয়েছে পাশের দিকে। এই স্থায়ী ভাজক টিস্যু থেকে আবার একটু করে প্রাইমারি, আবার একটু করে ভাজক টিস্যু তৈরি হয়েছে, এটাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। মানে ব্যাপারটা এরকম ছিল, প্রাইমারি, প্রাইমারির পরে সেটা স্থায়ী হয়ে গেছে, মানে ভাজক টিস্যুটা স্থায়ী হয়ে গেছে। স্থায়ী হয়ে যাওয়ার পরে সেই স্থায়ী থেকে আবার যদি ভাজক টিস্যু তৈরি হয় সেটাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। বুঝছো? ধরো প্রথমে ছিল ভাজক টিস্যু, তারপরে হলো স্থায়ী টিস্যু, তারপরে সেই স্থায়ী টিস্যু থেকেই যদি আবার ভাজক টিস্যু তৈরি হয় তাহলে সেই ভাজক টিস্যুকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। বুঝছো কথা? তাহলে ব্যাপারটা এরকম ছিল, ভাজক টিস্যু হইল স্থায়ী টিস্যু, সেই স্থায়ী টিস্যু থেকে যদি আবার ভাজক টিস্যু হয় সেই ভাজক টিস্যুকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। আশা করি ক্লিয়ার সবাই। এবং এই সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম কথা থাকলে সেটা সেকেন্ডারি। ক্যাম্বিয়াম কথা থাকলে সেটা কি বলো তো বাচ্চারা? ক্যাম্বিয়াম কথা থাকলে সেটা সেকেন্ডারি। এবং আমরা মনে রাখবো সেকেন্ড কাকার ইন্টারে ফাঁসি। সেকেন্ড কাকার কোথায় ফাঁসি? সেকেন্ড কাকার ইন্টারে ফাঁসি। সেকেন্ড দিয়ে সেকেন্ডারি, কাকা দিয়ে ক্যাম্বিয়াম, ইন্টার দিয়ে হচ্ছে ইন্টারফ্যাসিকুলার। ইন্টার দিয়ে কি বোঝায়? ইন্টারফ্যাসিকুলার, ঠিক আছে? ইন্টারে ফাঁসি দিয়ে ইন্টারফ্যাসিকুলার। এরপর দেখো অবস্থান অনুসারে 3 রকম, শীর্ষক, ইন্টারক্যালোরি বা নিবেশিত, এবং পার্শ্বীয়। এটাও 3 প্রকার। আমরা 3 প্রকারের এক্সাম্পলগুলো একটু একবার দেখি। আমাদের দেখো যেখানে নিবেশিত কথা পাবা, নিবেশিত মাঝে মানেই হচ্ছে মাঝে,
আমরা প্রথমে কি দেখলাম? আমরা প্রথমে দেখলাম শীর্ষস্থ ভাজক টিস্যু যারা, তারা কোথায় থাকে? শীর্ষে থাকে। আমরা একটু আগে কি দেখেছি? শীর্ষে থাকে যারা, তারা কি অবস্থান অনুসারে কি ছিল? প্রাইমারি ছিল না? দ্যাট মিনস শীর্ষস্থ যারা, তারাই প্রাইমারি। শীর্ষস্থ যে কথা, তারাই প্রাইমারি। এই প্রাইমারিটা শীর্ষে থাকে, তাহলে উদ্ভিদটা কি হয়? লম্বা হয়, অর্থাৎ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এরপর দেখো নিবেশিত বা ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু। নিবেশিত শব্দের মানে কি? নিবেশিত মানে একটার ভিতরে ঢুকে যাওয়া। নিবেশিত মানে দুটা কিছু একটা মাঝে থাকা, বুঝছো? দুইটা জিনিসের মাঝে যেটা, সেটা নিবেশিত বলে। তাহলে নিবেশিত টিস্যু মানে দুটি স্থায়ী টিস্যুর মাঝে যদি ভাজক টিস্যু থাকে, ধরো এই জায়গায় একটা স্থায়ী টিস্যু হয়ে গেছে, এদিকে স্থায়ী টিস্যু হয়ে গেছে, এই দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যদি ভাজক টিস্যু থাকে, তাহলে সেটাকে নিবেশিত ভাজক টিস্যু বলে। দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে যেই টিস্যু, সেটাই নিবেশিত ভাজক টিস্যু। এটা একটু ভালো করে মনে রেখো। নিবেশিত ভাজক টিস্যুর এক্সাম্পলটা ইম্পর্টেন্ট। ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন এবং হর্সটেল প্রভৃতি উদ্ভিদের পত্রমূল, পর্বমধ্যের গোড়ায়, সন্ধিতে, ফুলের বোটা ইত্যাদি জায়গা থাকে। এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা দেখেছি আমরা। এরপরে পার্শ্বীয় টিস্যু। পার্শ্বীয় মানেই ল্যাটেরাল, পার্শ্বীয় মানেই ল্যাটেরাল মানেই পার্শ্বীয়, বায়োলজিতে ল্যাটেরাল মানেই পার্শ্বীয়। অর্থাৎ দেখো, দুটি স্থায়ী টিস্যু মানে এটা পাশে থাকে। একটা ছবি আছে আমাদের বইতে, আমি যদি ছবিটা একটু দেখাই, তাহলে এই যে এদিকে মানে একটা ছবি আছে, নিচের দিকে হয়তো বা ছবিটা না, এই যে ছবি, এখানে কোথায় যে ছবিটা আছে, মানে আগের পেজে আছে ছবিটা দেখলে হয়তো বা একটু ক্লিয়ার হইতে পারবা তোমরা। এই যে ছবি, এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে তাকায় দেখো, এটা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু। শীর্ষস্থ ভাজক টিস্যু মানে উপরের দিকে থাকে, এটা প্রাইমারি ভাজক টিস্যু। ঠিক আছে? শীর্ষস্থ যে কথা, প্রাইমারিও সেই কথা। এটা দৈর্ঘ্যে বৃদ্ধি করে গাছকে। এরপর আমরা এই সাদা জায়গায় দেখতে পাচ্ছি না, এই সাদা জায়গা দুইটা হচ্ছে স্থায়ী। এই সাদা জায়গা দুইটা স্থায়ী। এই দুইটা স্থায়ী টিস্যুর মাঝে আবার একটু ভাজক টিস্যু দেখতে পাচ্ছি না, এটাকে বলা হয় হচ্ছে ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু বা সেকেন্ডারি ভাজক টিস্যু। এরপর দেখো, আমরা আবার এই যে দেখতে পাচ্ছি পাশে, এই যে পাশে ল্যাটারালি, এটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। তাহলে বুঝতেই পারছো তোমরা এখানে কি কি আছে। এই ছবিটা দেখলে আমরা কিন্তু একবার বুঝে ফেলতে পারছি। এখান থেকে আমরা আর কিছু দেখবো না। শীর্ষস্থ ভাজক টিস্যু বলছি আমি, এই এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়বা। পার্শ্বীয় ভাজক টিস্যুটা পাশে, এবং এটাও স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি। আর স্থায়ী টিস্যু থেকে যদি কোনো ভাজক টিস্যুর উৎপত্তি হয়, সেই ভাজক টিস্যুকে কি টিস্যু বলে বলো তো? স্থায়ী টিস্যু থেকে যদি কোনো ভাজক টিস্যুর উৎপত্তি হয়, সেই ভাজক টিস্যুকে কি ভাজক টিস্যু বলে? স্থায়ী টিস্যু থেকে যে ভাজক টিস্যুর উৎপত্তি হয়, সেই ভাজক টিস্যুকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? পার্শ্বীয় ভাজক টিস্যু যে কথা, সেকেন্ডারি ভাজক টিস্যু একই কথা না? পার্শ্বীয় ভাজক টিস্যু যে কথা, সেকেন্ডারি ভাজক টিস্যু একই কথা না? খেয়াল করে দেখো তো, এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই দিকে সাদা, সাদা মানে স্থায়ী, এই দিকেও সাদা, তাহলে দুইটা সাদার মাঝখানে আবার একটু ভাজক টিস্যু। তাহলে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যু, অর্থাৎ স্থায়ী টিস্যু থেকে যে ভাজক টিস্যুর উৎপত্তি, সেই ভাজক টিস্যুকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে না? দ্যাট মিনস পার্শ্বীয় ভাজক টিস্যুটাও কি সেকেন্ডারি ভাজক টিস্যু না? আর সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পলে আমরা কি পড়েছিলাম? ক্যাম্বিয়াম পড়েছিলাম না? ক্যাম্বিয়াম পড়েছিলাম। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পলেও যদি ক্যাম্বিয়াম থাকে, তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যুর এক্সাম্পলেও কি ক্যাম্বিয়াম থাকবে না? তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যুর এক্সাম্পলেও ক্যাম্বিয়াম থাকবে। দ্যাট মিনস সেকেন্ডারি ভাজক টিস্যু যে কথা, পার্শ্বীয় ভাজক টিস্যু একই কথা না? সেকেন্ডারি ভাজক টিস্যু যে কথা, পার্শ্বীয় ভাজক টিস্যু কি একই কথা না? একই কথা। তাহলে ব্যাপারটা ধরতে পারছি আমরা সবাই? এই ব্যাপারটা কিন্তু আমরা ধরতে পারছি। তাহলে এখান থেকে আমরা কিছু পড়বো না। এক্সাম্পলগুলো দেখো, এখানেও কিন্তু ক্যাম্বিয়াম। একটু আগে আমরা সেকেন্ডারি ভাজক টিস্যুতেও কি পাইছিলাম? ক্যাম্বিয়াম। দ্যাট মিনস সেকেন্ডারি ভাজক টিস্যু যে কথা, পার্শ্বীয় ভাজক টিস্যু কিন্তু একই কথা। সেকেন্ডারি ভাজক টিস্যু যে কথা, পার্শ্বীয় ভাজক টিস্যু কিন্তু একই কথা। ঠিক আছে? এইটুকু ক্লিয়ার হইতে পারছি বাচ্চারা? ওকে, নিবেশিত আর পার্শ্বীয় পার্থক্য তোমরা একবার রিডিং করে নিও। মাছ ভাজক টিস্যু, মাছ মানে ডলা, মাংসপিণ্ড টাইপের কিছু। মাছ মানে কি বলতো? ডলা টাইপের কিছু। মাছ মানে একটা দলা, মনে করবা। মাছ মানে কি? এক দলা, গ্রামের ভাষায় মাছ মানে এক দলা। এটাকে সবতলে বিভাজন করা যায়। এখানে দেখো কোষপুঞ্জ গঠন করে, মানে একসাথে দলা পাকায় থাকে, কোষপুঞ্জ গঠন করে। এটা অঙ্গ ঘনত্বে বৃদ্ধি পায়। অঙ্গটা কিসে বৃদ্ধি পায়? ঘনত্বে বৃদ্ধি পায়, ঘন হয়, দলা পাকায় আর ঘন হয়। এক্সাম্পলগুলোর মধ্যে আছে বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, অ্যান্ডোস্পার্ম বা শস্য, টিস্যু, আর হচ্ছে মজ্জা, কর্টেক্স। এক্সাম্পলগুলো
এক্সাম্পল গুলো মনে রাখার জন্য নেমোনিকের হেল্প নিতে পারো। মজার শশা কোর্টে ভরা, ধরো একটা কোর্ট পড়ছো, কোর্টের ভিতরে তুমি একটা মজার শশা ভরে রাখছো, মজার শশা কোথায় ভরা? কোর্টে ভরা। মজা দিয়ে মজ্জা, মজা দিয়ে মজ্জা, শশা দিয়ে শস্য, কোর্টে দিয়ে হচ্ছে কর্টেক্স, ভ দিয়ে হচ্ছে ভ্রূণ, রা দিয়ে হচ্ছে রেণুথুরি। মজার শশা কোর্টে ভরা। এক্সাম্পল মাছ ভাজক টিস্যুর। এবার মাছের পরে প্লেট ভাজক টিস্যু। প্লেট তো চিনো সবাই, পাতার মতো প্লেট, তাই না? প্লেটে করে আমরা খাই, তাই না? তাহলে পাতার মতো প্লেট, এই প্লেট ভাজক টিস্যু আমরা দুইটা তলে বিভাজিত করতে পারি প্লেট ভাজক টিস্যুকে। আর প্লেট ভাজক টিস্যুর কারণে আয়তনে বৃদ্ধি পায়। একটু আগে আমরা মাছে কি পেয়েছি? মাছকে পেয়েছি সবতলে, মাছ পেয়েছি সবতলে এবং সেটা ঘনত্বে বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি প্লেটটা হচ্ছে আয়তনে বৃদ্ধি পাবে। প্লেটটা কিসে বৃদ্ধি পাবে? প্লেটটা দিয়ে কিন্তু আয়তনে বৃদ্ধি পাবে এবং এটা দুই তলে কাটা যাবে। প্লেট মানেই পাতা, প লিখতে প্লেট, প লিখতে পাতা, পাতা প্লেট ভাজক টিস্যু, প, ঠিক আছে? এরপর দেখো রিব ভাজক টিস্যু। আমাদের রিব আছে না? রিব মানে কি? পরশুকা না? পরশুকা কি চিকন না? সবাই পরশুকা পড়েছো না কঙ্কালদন্ত চ্যাপ্টারে? পরশুকা কিন্তু চিকন, একটা চিকন নালীর মতো। আচ্ছা যাই হোক, এটা একতলে বিভাজিত হবে এবং এটা রৈখিক এক সারিতে অবস্থান করবে। দেখো একতলে বিভাজিত হবে, এক সারিতে অবস্থান করবে। এই রিব ভাজক টিস্যুটা রৈখিক ভাবে থাকবে, এরকম করে করে রেখা ভাবে থাকবে। রিব ভাজক টিস্যুটা দিয়ে কাণ্ডের মজ্জার রশ্মি গঠিত হবে। কি পেলা দেখো তো? রিব লিখতে র লাগে, রৈখিক লিখতে র লাগে এবং রিব ভাজক টিস্যু একটা এরকম রিব, এরকম করানো রিব, পরশুকা, এটা এক সারিতে অবস্থান করবে, একটা তলে থাকবে এবং এটা দিয়ে রশ্মি তৈরি হবে, মজ্জার রশ্মি তৈরি হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এক আর রশ্মি, এই টাইপের কিছু পাচ্ছি না? এক সারি, রশ্মি, রিব, রৈখিক, এই টাইপের না? অর্থাৎ একটা র মনে রাখতে পারি আমরা। কি মনে রাখতে পারি? র। দেখো রিব ভাজক টিস্যুর জন্য রিবের র, রশ্মির র, রৈখিক র এবং রিব ভাজক টিস্যুটা এক সারিতে এক তলে। রিব ভাজক টিস্যুটা এক সারিতে এক তলে। চলো একটু রিভিউ করি। আমরা কি বলেছিলাম প্রথমে? মাছ দিয়ে কি হয়? ঘনত্বে বৃদ্ধি পায়। তারপরে কি বললাম? প্লেট দিয়ে কি হয়? আয়তনে বৃদ্ধি পায়। এরপর আমরা এখানে একটা দেখতে পাচ্ছি রিব ভাজক টিস্যু। আমাদের মাছ ভাজক টিস্যুটা সবতলে বিভাজিত হয়েছিল আর প্লেট ভাজক টিস্যুটা দুই তলে, আর এই রিব ভাজক টিস্যুটা হচ্ছে এক তলে। এবং রিব দিয়ে কি হয়? আমাদের বুকের পাঁজর তৈরি হয়, তাই না? তাহলে দেখতে কিসের মতো লাগে? বুকের পাঁজরের মতো লাগে। রিব মানে পরশুকা লিখতে প লাগে, পাঁজর লিখতে প লাগে। রিব ভাজক টিস্যু দিয়ে কি তৈরি হয়? রিব ভাজক টিস্যু দিয়ে হচ্ছে পরশুকা দিয়ে বুকের পাঁজর তৈরি হয়। পরশুকা দিয়ে কি তৈরি হয়? পাঁজর তৈরি হয়। ওকে, এখান থেকে আর কিছু না। কাজ অনুসারে 3 প্রকার: প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। এই 3টা কথা মনে রাখতে পারি প্রোগ্রাম কথাটা দিয়ে। তোমরা চান্স পেলে আমরা কি করব? সেলিব্রেশন প্রোগ্রাম করব, তাই না? আমরা যে সেলিব্রেশন প্রোগ্রামে কিন্তু প্রি মেডিকেল থেকে যারা চান্স পাবে তাদের বেশি প্রায়োরিটি দিব এবছর বলছি। আমাদের প্রি মেডিকেল কোর্সের ক্লাস শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে। প্রি মেডিকেল কোর্সে কিন্তু আমরা খুব সুন্দরভাবে তোমাদের বইগুলো পড়াই দিব এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রি মেডিকেল কোর্সের স্টুডেন্টরা অনেকে এগিয়ে থাকে, প্রি মেডিকেল কোর্স থেকে চান্স বেশি পায়, কারণ তারা অনেক দিন থেকে আমাদের সাথে ক্লাসগুলো করে, যা বলি শোনে কথা। প্রি মেডিকেলের ব্যাচটা দরকার বেশি তোমাদের জন্য। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তারা ভাবো যে প্রি মেডিকেল করলে লস। খেয়াল করে দেখো, এই পড়াগুলো কি এইচএসসিতে লাগবে না? এই টিস্যু চ্যাপ্টার কি তোমার এইচএসসিতে লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে তুমি কেন ভাবো যে প্রি মেডিকেল করলে তোমার লস হবে? এটা একদমই বোকামি। বই এক, পড়া এক, তাহলে আবার পড়বা না কেন? আগে থাকো, আগে থেকে, বুঝছো? এখন থেকে কিন্তু চান্স পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, সবাই আগে থেকে পড়তেছে। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোগ্রাম দিয়ে মনে রাখা যায়। প্রো দিয়ে প্রোটোডার্ম, প্রো দিয়ে প্রোক্যাম্বিয়াম, গ্রাম দিয়ে গ্রাউন্ড মেরিস্টেম। এখন দেখো ডার্ম শব্দটা আসে ডার্মা থেকে। ডার্ম মানে ডার্মা মানে ত্বক। দ্যাট মিনস প্রোটোডার্ম দিয়ে ত্বক টাইপের কিছু বোঝায়। প্রোটোডার্ম দিয়ে কি বোঝায়? প্রোটোডার্ম দিয়ে ত্বক টাইপের কিছু বোঝায়, ত্বকীয়। এখন দেখো, যদি কাণ্ডের ত্বক বলে, কাণ্ডের ত্বকের নাম হচ্ছে এপিডার্মিস। কাণ্ডের ত্বক মানে এপিডার্মিস। আর মূলের ত্বক হইলো এপিব্লেমা। মূলের ত্বক, মূলের বাইরের আবরণ, মূলের ত্বক ব্লেমা। দেখো মূল, মা, অর্থাৎ ম একটা শব্দ আছে। মূলের বাইরের ত্বক এপিব্লেমা, কাণ্ডের বাইরের ত্বক এপিডার্মিস। ঠিক আছে? তাহলে কাণ্ডের বাইরের ত্বককে আমরা কি বলবো? কাণ্ডের বাইরের ত্বককে আমরা এপিডার্মিস বলবো, মূলের বাইরের ত্বককে আমরা এপিব্লেমা বলবো। ঠিক আছে? মূল লিখতে ম লাগে, মা, ব্লেমা ম আছে। তাহলে ভুলবা জীবনে। কাণ্ডের বাইরের ত্বককে বলে এপিডার্মিস,
মূলের বাইরের ত্বককে কি বলে? এপিব্লেমা বলে। কাণ্ডের বাইরের ত্বককে বলে এপিডার্মিস, মূলের বাইরের ত্বককে কি বলে? মূলের ব্লেমা বলে। ঠিক আছে, প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়ামের মধ্যে আমরা এখানে দেখতে পাই ক্যাম্বিয়ামে জাইলেম ফ্লোয়েম এগুলো আছে, এগুলো পরে পড়াবো। গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেমে হচ্ছে গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে হচ্ছে ভিত্তি। গ্রাউন্ড, আমাদের বিল্ডিং যখন তৈরি করে তখন কি গ্রাউন্ড ফ্লোর তৈরি করে না? গ্রাউন্ড ফ্লোর তৈরি করে, অর্থাৎ ভিত্তি তৈরি করে। এই গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড মানে ভিত্তি, তাহলে আমাদের ভিত্তি তৈরি হয় এই গ্রাউন্ড মেরিস্টেম দিয়ে। ব্যাস, এখান থেকে আমরা কিছু পড়বো না, এই পেজ শেষ আমাদের। এবার ভাজক টিস্যুর শ্রেণীবিভাগগুলো পড়ে ফেলছি সব। দেখো, উৎপত্তি অনুসারে 3 প্রকার, অবস্থান অনুসারে 3 প্রকার, কোষ বিভাজন অনুসারে 3 প্রকার, কাজ অনুসারে 3 প্রকার, সবগুলোই 3 3 3, তাই না? এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়তে হবে। এতক্ষণ যতগুলো এক্সাম্পল বললাম, যতগুলো লাইন আমি বলেছি, খুব ডিটেলসে বলেছি, এই পড়াটা খুব ভালো করে পড়ে ফেলো বাচ্চারা, এটা খুবই ইম্পর্টেন্ট কিছু। এখান থেকে আমরা এক্সাম্পলগুলো দেখো তোমরা, এখান থেকে আর কিছু না। এবার স্থায়ী টিস্যু, আমাদের যেই টিস্যুগুলো আর বিভাজিত হবে না সেগুলোকে স্থায়ী টিস্যু বলে, অর্থাৎ বিভাজনে অক্ষম মানে স্থায়ী টিস্যু। স্থায়ী মানে স্থায়িত্ব লাভ করেছে। আর এই স্থায়ী টিস্যু বিভাজনে অক্ষম, সাইটোপ্লাজম স্বাভাবিকের চাইতে কম, এদের কোষ প্রাচীরটা পুরু থাকে। খেয়াল করে দেখো তো, আমাদের ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্য পড়ছিল তার উল্টা না? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম কোষ প্রাচীরটা পাতলা থাকে, আর এখানে স্থায়ী টিস্যুতে কোষ প্রাচীরটা পুরু দেখতে পাচ্ছি আমরা। ভাজক টিস্যুতে সাইটোপ্লাজমের পরিমাণ বেশি দেখেছিলাম, এখানে সাইটোপ্লাজমের পরিমাণ কম দেখতেছি, মাঝে মাঝে নাই হয়ে যায়। ভাজক টিস্যুর কোষগুলো ছিল জীবিত, এখানের কোষগুলো কিছু আছে জীবিত, কিছু মৃত। আর যে মৃত কোষ, যারা মৃত কোষের ভিতরে থাকে না কোনো নিউক্লিয়াস, থাকে না কোনো সাইটোপ্লাজম। আচ্ছা, আমাদের মৃত কোষের ভিতরে কি থাকে না? থাকে না কোনো নিউক্লিয়াস, থাকে না কোনো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একসাথে কি বলে? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একসাথে প্রোটোপ্লাজম বলে না বাচ্চারা? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একসাথে কি বলে? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একসাথে কি বলে বলো তো? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একসাথে কি বলে? প্রোটোপ্লাজম বলে না? অর্থাৎ প্রোটোপ্লাজম থাকে না, এইখানে প্রোটোপ্লাজম থাকে না, যেহেতু মৃত কোষে কি থাকে না? প্রোটোপ্লাজম থাকে না। নিউক্লিয়াসও নাই, সাইটোপ্লাজমও নাই। মৃত কোষে কি থাকে না? সাইটোপ্লাজমও থাকে না, নিউক্লিয়াসও থাকে না, তাই এরা প্রোটোপ্লাজম বিহীন। আমরা ভাজক টিস্যুতে কি কোনো কোষ গহ্বর পেয়েছিলাম? ভাজক টিস্যুতে কি কোনো কোষ গহ্বর পেয়েছিলাম? ভাজক টিস্যুতে কোনো কোষ গহ্বর ছিল না, ভাজক টিস্যুতে কোষ গহ্বর ছিল না। কিন্তু এখানে আমরা কি দেখব? এখানে আমরা কিন্তু কোষ গহ্বর দেখতে পাবো, এখানে আমাদের কোষ গহ্বর আছে। ঠিক আছে, এবং ভাজক টিস্যুর প্রাচীরটা পাতলা ছিল, সেলুলোজ নির্মিত ছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কোষ প্রাচীরে নানা রকমের নকশা দেখতে পাওয়া যাবে। কোষ প্রাচীরে কি দেখতে পাওয়া যাবে? নানা রকমের নকশা দেখতে পাওয়া যাবে। মনে করে দেখো তো, ভাজক টিস্যুর কোষগুলো একটার সাথে একটা লেগে লেগে ছিল না? ভাজক টিস্যুর কোষগুলো একটার সাথে একটা লেগে লেগে ছিল, ভাজক টিস্যুর কোষগুলো একটার সাথে একটা লেগে লেগে ছিল, তাই মাঝখানে কোনো ফাঁকা জায়গা ছিল না। দেখো এখানে আমাদের ওদের মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা আছে, দ্যাট মিনস উল্টা, তাই না? ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর পার্থক্য পড়ে ফেলছি না আমরা অলরেডি। বৈশিষ্ট্য পড়েছি মানে পার্থক্য পড়েছি না? একটা যদি ভালো করে পড়ো, আরেকটা কিন্তু তুলনা করে খুব ভালো করে পড়তে পারবা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে খাদ্য তৈরি করা, স্থায়ী টিস্যুর কাজ পানি সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় করা। আর স্থায়ী মানেই শক্ত, আমরা বলি না যে এখানে স্থায়ী হয়ে গেছি, পার্মানেন্ট। পার্মানেন্ট মানে কি? পার্মানেন্ট মানে হচ্ছে শক্ত টাইপের কিছু, অর্থাৎ দৃঢ়তা প্রদান করবে, পানি খাদ্য এগুলা পরিবহন করবে। যখন তুমি স্থায়ী হয়ে যাবা তখন তুমি পানি পরিবহন করতে পারবা, খাদ্য পরিবহন করতে পারবা, মানে সবকিছুই পার্মানেন্ট হয়ে যাবে। এই স্থায়ী টিস্যু হচ্ছে পার্মানেন্ট টিস্যু। ওকে, আমাদের দেখো স্থায়ী টিস্যুর ক্লাসিফিকেশনের মধ্যে এটাও 3 প্রকার: সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু, সরল মানে সিম্পল, জটিল মানে কমপ্লেক্স, জটিল টিস্যু। ক্ষরণকারী, ক্ষরণ মানে সিক্রেশন, সিক্রেটর, কিছু সিক্রেট করে টাইপের কিছু। দেখো সরল টিস্যু, সরল টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা যায়, মানে এই চ্যাপ্টারে 3 3 3 সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করা গেছে। এটা এক্সাম্পল প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। সরল টিস্যুর এক্সাম্পল কি বলো তো? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। পরীক্ষা আসতে পারে নিচের কোনটা সরল টিস্যুর এক্সাম্পল নয়? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, অ্যারেনকাইমা। অ্যান্সার দাও তো কি হবে? অ্যান্সারটা দাও, দ্রুত দাও, কি হবে? অ্যারেনকাইমা হবে। ঠিক আছে, হ্যাঁ, তাকবীর বলছে পার্মানেন্ট রিলেশনশিপ। স্থায়ী টিস্যু মানেই পার্মানেন্ট রিলেশনশিপ, একদম ভালো কথা বলছো। জটিল টিস্যু, জটিল মানে এখানে দেখো সরল টিস্যুতে এক রকমের কোষ থাকবে। খেয়াল করে দেখো, সরল যে কিছু মানুষ আছে না সরল টাইপের যারা, তারা কিন্তু একই রকমের হয়, বুঝছো? কোষগুলোর আকার আকৃতি সবকিছু একই রকমের, মানে তার কথাবার্তায় কোনো ঝামেলা নাই। সে সরল মানুষ, যা বলে সোজা সাপটা বলে,
সরল টাইপের, বুঝছো, একই রকমের সবকিছু। কিন্তু যে জটিল তার মানে প্যাচ দিয়ে ভর্তি, তাই না? জটিল মানে কমপ্লেক্স, কমপ্লেক্স মানে এক এক সময় এক এক কথা বলে, জটিলতা সৃষ্টি করে। দেখো জটিল টিস্যুর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? জটিল টিস্যুর মধ্যে আমরা একই ধরনের কাজ দেখতে পাচ্ছি কিন্তু একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত। দেখছো জটিল টিস্যুটা কি? একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত। জটিল টিস্যুটা হচ্ছে একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত। জটিল টিস্যুর এক্সাম্পলে আমরা জাইলেম, ফ্লোয়েম দেখবো। এই জাইলেম ফ্লোয়েম নিয়ে ডিটেলস আলোচনা আছে আজকেই, অপেক্ষা করো শেষ পর্যন্ত। ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু, এরা বজ্র, উৎসেচক বিভিন্ন কিছু ক্ষরণ করে, নিঃসরণ করে। দেখো রেজিন, গদ, আঠা, তেল ইত্যাদি ক্ষরণ করে, এই জন্য এদিকে ক্ষরণকারী টিস্যু বলে, নিঃস্রাবী টিস্যু বলে। তরুক্ষীর আর গ্রন্থি টিস্যু এখানে আছে। জাস্ট এইটুকু দেখলাম আমরা। ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর পার্থক্য পড়বা। ভাজক টিস্যুর সবকিছুই হচ্ছে বড় বড় বেশি টাইপের কিছু, স্থায়ী টিস্যু তোমার হচ্ছে ছোট, নাই, করে না, এই টাইপের কিছু আর কি, বুঝছো? একটা হচ্ছে পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড। একটু ভালো করে এটা পড়ে নিও, এগুলো সব আমি বলে ফেলছি অলরেডি, তো এখানে টাইম নষ্ট করতেছি না, স্টার চিহ্ন দিয়ে দিছি, ভালো করে পড়ো। কোষ অবকাশ মানে ফাঁকা, কোষ অবকাশ মানে কি বলতো? ফাঁকা। সরল টিস্যু আর জটিল টিস্যুর পার্থক্যটাও খুব ভালো করে পড়বা। দেখো সরল, সরল একই ধরনের কোষে গঠিত বলছি, জটিল বিভিন্ন ধরনের কোষে গঠিত। সরল, সরল মানে সমসত্ব, স ফর স, আর জটিল অসমসত্ব। সরল দিয়ে কোনো বান্ডেল গঠন হয় না, জটিল দিয়ে বান্ডেল গঠন হয়। এক্সাম্পলগুলো দেখো, সরলে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, আর জটিলে জাইলেম আর ফ্লোয়েম। সরলের এক্সাম্পলগুলো দেখো, আর জটিল হচ্ছে পরিবহন তন্ত্র গঠন করে। যারাই জটিল তারাই তন্ত্র মন্ত্র ফন্ত্র দিয়ে ভর্তি তাদের ভিতরে, অর্থাৎ জটিল টিস্যু দিয়ে পরিবহন তন্ত্র গঠিত হয়। জটিল টিস্যু দিয়ে কি গঠিত হয়? জটিল টিস্যু দিয়ে পরিবহন তন্ত্র গঠিত হয়। ঠিক আছে, তাহলে এইটুকু ভালো করে পড়লাম আমরা। এবার টিস্যু তন্ত্র, অনেকগুলো টিস্যু মিলে একসাথে টিস্যু তন্ত্র গঠিত হয়। অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি হয় বলো তো বাচ্চারা? অনেকগুলো টিস্যু মিলে কিন্তু একসাথে টিস্যু তন্ত্র গঠিত হয়। অনেকগুলো টিস্যু মিলে একসাথে কি তৈরি হয়? টিস্যু তন্ত্র গঠিত হয়। টিস্যু তন্ত্রের মধ্যে আমরা এপিডার্মাল টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র এবং ভাস্কুলার টিস্যু তন্ত্র দেখতে পাই। টিস্যু তন্ত্রের ভিতরে আমরা কি দেখতে পাবো? টিস্যু তন্ত্রের ভিতরে আমরা এপিডার্মাল টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র এবং ভাস্কুলার টিস্যু তন্ত্র দেখতে পাবো। এপিডার্মাল, ডার্মাল মানে ত্বক, ত্বক মানে বাইরের দিকে। গ্রাউন্ড, গ্রাউন্ড মানে ভিত্তি, গ্রাউন্ড মানে ভিত্তি। আর ভাস্কুলার, ভাস্কুলার মানে হচ্ছে পরিবহন টিস্যু তন্ত্র। দেখো এপিডার্মাল টিস্যু তন্ত্র, এপিডার্মিস, এপিডার্মাল উপবৃদ্ধি এবং এপিডার্মাল রন্ধ্র থাকে। ব্যাপারটা খেয়াল করে, এটা আমার স্কিনের কথাই চিন্তা করো, এটা আমার স্কিন, তাই না? বাইরের যে আবরণ, এটা যদি আমরা বলি এপিডার্মিস, এরপরে এখানে যে লোম আছে, লোমগুলোকে আমরা উপবৃদ্ধি হিসেবে কাউন্ট করতে পারি। এবং এখানে আমাদের তোমার ঘাম গ্রন্থি আছে না, ছোট ছোট ছিদ্র আছে, ঘামের ছিদ্র, ঘাম বের হয়, এটা রন্ধ্র বলতে পারো। দ্যাট মিনস তুমি নিজের স্কিনটার দিকে তাকাও, তাকানোর পরে কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এখানে এপিডার্মিস আছে, স্কিন আছে, এর মধ্যে তারপর কিছু লম্বা লম্বা আমাদের লোম আছে, এটা উপবৃদ্ধি, এবং এখানে ছোট ছোট ছিদ্র আছে, এটা রন্ধ্র। গাছের ক্ষেত্রেও একই কথা। এরপর গ্রাউন্ড টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যুর মধ্যে বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল আছে, এটা পরে আমরা বলবো আরো। ভাস্কুলার টিস্যু তন্ত্রে সংযুক্ত, অরিও কেন্দ্রিক, এটা নিয়েও ডিটেলস আলোচনা সামনে আছে। এবার দেখো এপিডার্মাল টিস্যু তন্ত্র, এপিডার্মাল টিস্যু তন্ত্র দিয়ে ত্বক তৈরি হয়। এটা হচ্ছে তোমার বিভিন্ন বাইরের আবরণ, কাণ্ডের বাইরের আবরণকে আমরা এপিডার্মিস বলছি, মূলের এপিব্লেমা বলছি, এটা তো আগেই বলছি, এটা একবার পড়ে ফেলতে পারো। প্রাথমিক ভাজক টিস্যু হতে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি। এপিডার্মিস মানেই ত্বক। আমরা এখানে দেখতে পাচ্ছি বট, অশ্বত্থ, পাকুড়, এগুলাতে বাইরে ত্বক থাকে, তাই না? বট, অশ্বত্থ, পাকুড় এগুলাতে কি থাকে? একাধিক কোষের সারি, একাধিক সারি থাকে। খেয়াল করে দেখো এপিডার্মিস বা ত্বকে একাধিক সারি থাকে। কার কার একাধিক সারি থাকে? বট, অশ্বত্থ আর পাকুড়। এই তিনটার এক্সাম্পল মনে রাখবো আমরা। অপু, বোকা, এই তিনটার এক্সাম্পল আমরা কি দিয়ে মনে রাখবো বাচ্চারা? এই তিনটার এক্সাম্পল আমরা মনে রাখবো হচ্ছে অপু, বোকা এই কথাটা দিয়ে। অপু, বোকা এই কথাটা দিয়ে আমরা কি মনে রাখতে পারি? অপু, বোকা এই কথাটা দিয়ে আমরা কি মনে রাখতে পারি? অপু, বোকা, অপু দিয়ে অ দিয়ে হচ্ছে অশ্বত্থ, প দিয়ে পাকুড়, বোকা দিয়ে হচ্ছে বট। অশ্বত্থ, পাকুড় আর বোকা দিয়ে বট, এগুলো হচ্ছে একাধিক সারি থাকে। এরপর দেখো করবী গাছের পাতায় 3 সারি, করবী গাছের পাতায় 3টা সারি থাকে, একটা দুইটা তিনটা। করবী একটা মেয়ে, সেই তার 3টা সারি আছে, এভাবে মনে রাখবো আমরা। করবী হচ্ছে একটা মেয়ে, করবী ফুল, রক্ত করবী পড়েছো? বলতো রক্ত করবী কার লিখা? রক্ত করবী কার লিখা? এই করবী, ধরো করবী একটা মেয়ে, করবীর কয়টা সারি? করবীর 3টা সারি। করবী একটা মেয়ে, করবীর কয়টা সারি বলো তো বাচ্চারা? করবী একটা মেয়ে, করবীর হচ্ছে 3টা সারি। তাহলে আমরা মনে রাখবো একাধিক সারি বললে বট, অশ্বত্থ আর পাকুড়, অপু, বোকা দিয়ে মনে রাখা যায়। আর করবী বললে করবীর 3 সারি। করবীর কয়টা সারি? করবীর 3টা সারি। আফসানাপুর কিন্তু অনেক সারি, তোমাদের যদি লাগে আমার বাসায় আসবা, শাড়ি পরে যাবা, বুঝছো? আফসানাপুর অনেক সারি, কিন্তু করবীর 3টা সারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, রবীন্দ্রনাথ বল লেখছে করবী, রক্ত করবী বলে রবীন্দ্রনাথ লেখছে। মা তাদের মধ্যে একটা বাড়ি লাগিয়ে দিতে হবে
এখন। এরপর দেখো আমাদের এখানে একটা লাইন অনেক ইম্পর্টেন্ট, সাধারণত রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। সাধারণত রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে কি থাকে না? ক্লোরোপ্লাস্ট থাকে না। তোমরা পত্ররন্ধ্রের পাশে এরকম ডাম্বেল আকৃতির রক্ষী কোষ দেখেছো না? এই রক্ষী কোষের ভিতরে এরকম গোল্লা গোল্লা কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? আমাদের রক্ষী কোষ বা গার্ড সেলের ভিতরে থাকে। কিউটিন বা সুবিরিন যুক্ত পুরু ত্বককে কিউটিকল বলে। তোমরা দেখেছো পাতার বাইরে তেলতেলা স্তর, পাতার বাইরে তেলতেলা স্তর দেখছো না? পাতার বাইরে তেলতেলা স্তর দেখেছো। ওই তেলতেলা মলময়ের আস্তরণের মধ্যে কিউটিন বা সুবিরিন থাকে। এটা একটু ভালো করে পড়ো। সাইকাস, পাইনাস আর কিছু ঘাস জাতীয় পাতাতে লিগনিনও থাকে, এটা অনেক ইম্পর্টেন্ট। ফুলের পাপড়ি, ফল ত্বকে অ্যান্থ্রোসায়ানিন থাকে এবং সরিষা গোত্রীয় যে পাতা, সরিষা পাতা, এগুলোতে মাইরোসিন থাকে সরিষা পাতায়। সরিষার পাতা ছিঁড়েছো কেউ? আমার তো অনেক মনে পড়ে, ছোটবেলায় আমি নানা বাড়িতে বেড়াতে যাইতাম। বেড়াতে যাওয়ার পরে সকালবেলা একটা সোয়েটার পরে খালামনির সাথে একটা ঝুড়ি নিয়ে সরিষা শাক তুলতে যাইতাম। নানাদের সরিষা গাছ ছিল অনেক বড় বড়, পাতা ছিঁড়তাম, ছিঁড়ার পরে হাতের মধ্যে এমন একটা ঝাঁঝালো গন্ধ আসতো, সেই ঝাঁঝালো গন্ধটাই হচ্ছে মাইরোসিনের গন্ধ। সেই ঝাঁঝালো গন্ধটাই কিসের গন্ধ বাচ্চারা? মাইরোসিনের গন্ধ। অর্থাৎ সরিষার গোত্রীয় ত্বকে পাতার মধ্যে মাইরোসিন থাকে। এরপর দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন, গম, ভুট্টা, আখ ইত্যাদি গাছের পাতায় বুলি ফর্ম থাকে। গম, ভুট্টা, আখ ইত্যাদি গাছের পাতায় কি থাকে? গম, ভুট্টা, আখ ইত্যাদি গাছের পাতায় বুলি ফর্ম থাকে। এই তিনটা মনে রাখবো। বুলি ফর্ম কার থাকে? অভাগাতে বুলি ফর্ম থাকে। গম, ভুট্টা, আখ ইত্যাদি গাছের পাতার ত্বকে বুলি ফর্ম থাকে। বুলি ফর্ম হচ্ছে চিকুন চিকুন কাটার মতো, বুঝছো? তো আমাদের গ্রামে অনেক আখ গাছ হইতো, তো আমি মাঝে মাঝে আখ গাছ যেখানে বনে ওখান থেকে তুলে আখ কিনতাম, এরকম হয়েছিল। তো ওইখানে পাতার মধ্যে দেখতাম ছোট ছোট কাটার মতো আছে, এগুলোকে বুলি ফর্ম বলে। গম, ভুট্টা, আখ এগুলাতে কি থাকে? ছোট ছোট বুলি ফর্ম থাকে। বুলি ফর্ম থাকে কোথায়? অভাগাতে। অ দিয়ে হচ্ছে আখ, গ দিয়ে গম, ব দিয়ে ভুট্টা। এটা ভালো করে মনে রাখো। এরপরে যা যা বলার এগুলো সব বলছি, এখান থেকে আর কিছু না। এই ছবিগুলো দেখো, ছবিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে বাইরের দিকে মূল বের হয়ে গেছে। ছবি একটা দেখো, এই উপবৃদ্ধি, ঠিক আছে? ত্বকের কাজ, ত্বকের কাজ কি? মানে ত্বক কি করে? ত্বক আমাদের অপচয় বন্ধ করে, পানির অপচয় বন্ধ করে। ত্বক তোমার উদ্ভিদকে রক্ষা করে, ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে। এগুলো একটা আবার রিডিং পড়তে পারো। এপিডার্মাল উপবৃদ্ধি মানে কি? উপডার্মাল উপবৃদ্ধি মানে কাটা, তারপর লম্বা চিকন সুতার মতো কিছু বের হয়েছে। উপবৃদ্ধি মানেই মনে করো কিছু এক্সট্রা করে বের হয়েছে। গাছের মধ্যে অনেক সময় কাটা কাটা দেখছো না? ত্বক থেকে কাটা বের হয়, এটাও উপবৃদ্ধি হইতে পারে। আবার সুতার মতো কিছু বের হয়, এটাও উপবৃদ্ধি হইতে পারে। উপবৃদ্ধি আমরা এখানে দেখতে পাচ্ছি এপিডার্মাল উপবৃদ্ধির মধ্যে এককোষী উপবৃদ্ধি, বহুকোষী, এককোষী তোমার হচ্ছে শাখাযুক্ত, বহুকোষী শাখাযুক্ত। জাস্ট এই ছবিগুলো একবার দেখলেই পারো, এখান থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু নাই। এরপরে আমাদের শল্ক পাতলা ঝিল্লি সদৃশ রোমকে শল্ক বলে। শল্ক এক্সাম্পলটা পড়লা, এরা পরিশোধনের হার কমায়। কোলেটার্স, চকটকে আঠালো পদার্থ থাকে কোলেটার্সে, এটা আত্মরক্ষার কাজে সাহায্য করে। পানিথলিতে বরফ উদ্ভিদ নামে একটা উদ্ভিদ আছে, এই নামটা মনে রাখতে পারো, মেসেনবায়ান্থেনাম ক্রিস্টালিনাম। খুব কঠিন নাম না, মেসেনবায়ান্থেনাম ক্রিস্টালিনাম। এটা বরফ উদ্ভিদ, শীতকাল এটার ভিতরে পানি জমে, পানিটা বরফে পরিণত হয়ে যায়। আমাদের দেশ তো আর শীতপ্রধান দেশ না, শীতপ্রধান দেশগুলোতে এরকম উদ্ভিদ থাকে যেখানে তোমার বরফ তৈরি হয়, বুঝছো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বরফ উদ্ভিদ। আচ্ছা, রক্তকরবী রবীন্দ্রনাথেরই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভুলে গেছি না, আমি খালি কাজী নজরুলের সাপোর্টটা নিই। এরপরে আসো দংশক্রম। দংশক্রম মানে কি? কাটা, এটাই তো। অনেক সময় কাটা ঢুকে না আমাদের পায়ের ভিতরে, কাটা ফুটছে কার কার বলো তো? এই দংশক্রম হচ্ছে কাটা। কাটা যদি আমাদের স্কিনে ঢুকে যায় তখন কিন্তু অনেক ব্যথা লাগে। বিছুটি, আলিকুশি, অগ্নিচতুরা এগুলোতে দংশক্রম আছে, এগুলো আত্মরক্ষার কাজে গাছ ইউজ করে। এপিডার্মাল রন্ধ্রের মধ্যে ধরো পাতার মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, এটাকে রন্ধ্র বলে, পত্ররন্ধ্র। আবার অনেক ছিদ্র দিয়ে পানি বের হয়, সেটাকে পানিরন্ধ্র বলে। পানিরন্ধ্রের নাম হচ্ছে হাইডাথোট। হাইডাথোট দিয়ে পানি বের হয়ে যাওয়াকে গাটেশন বলে, কতে আসতে পারে। তাহলে পত্ররন্ধ্র স্ট্রোমাটা, পানিরন্ধ্র হচ্ছে হাইডাথোট। পত্ররন্ধ্রের কথা তো আমরা সবাই জানি। পত্ররন্ধ্রের দুই সাইডে দুটো কি থাকে? রক্ষী কোষ থাকে। দুই সাইডে দুইটা এরকম করানো রক্ষী কোষ থাকে। রক্ষী কোষ দিয়ে বেষ্টিত ছিদ্র, এই ছিদ্রের নামই হচ্ছে পত্ররন্ধ্র। রক্ষী কোষ দিয়ে বেষ্টিত ছিদ্রকে কি বলে? পত্ররন্ধ্র বলে। এছাড়াও আমরা স্টোমাটার নিচে বায়ুকুঠুরি দেখতে পাই, এটাকে শ্বাসকুঠুরিও বলতে পারো। এটা জাস্ট পড়ো। পত্ররন্ধ্র কখন খোলা থাকে বলো তো? দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে, রাতের বেলা বন্ধ থাকে, স্কুলের মতো। স্কুল কখন খোলা থাকে? স্কুল কিন্তু দিনের বেলা খোলা থাকে।
থাকে। স্কুল কখন বন্ধ থাকে? স্কুল রাতের বেলা বন্ধ থাকে। ওরকম পত্ররন্ধ্র স্কুলের মতো দিনের বেলা খোলা থাকে, রাতের বেলা বন্ধ থাকে। কিন্তু পাথরকুচি গাছের পত্ররন্ধ্র রাতের বেলা খোলা থাকে। পাথরকুচি গাছের পত্ররন্ধ্র কোথায় খোলা থাকে? পাথরকুচি গাছের পত্ররন্ধ্র রাতের বেলা খোলা থাকে। এটা মনে রেখো, রাতের বেলা কোনটা খোলা থাকে? পাথরকুচি। উল্টা। এরপর দেখো এখানে ছবিটার দিকে তাকাও। ছবিটার দিকে তাকায় দেখো, এই যে আমাদের এটা হচ্ছে ডাম্বেল আকৃতির রক্ষী কোষ। রক্ষী কোষের সাইডে যে কোষগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সাবসিডিয়ারি কোষ বা সহকারী কোষ। সহকারী কোষের সংখ্যা 2টা। যদি 2টা থাকে ডায়াসাইটিক, 2টা যদি প্যারালালি থাকে তাহলে প্যারাসাইটিক। যদি রক্ষী কোষের সহকারী কোষের সংখ্যা 3টা থাকে তাহলে সেটাকে অ্যানাইসোসাইট বলা হয়। যদি 4টা থাকে তাকে টেট্রাসাইট বলা হয়। আর যদি আরো বেশি থাকে, 4টার বেশি থাকে, তাকে অ্যাক্টিনোসাইট বলা হয়। অর্থাৎ আমাদের সাবসিডিয়ারি কোষের সংখ্যার উপর ডিপেন্ড করে পত্ররন্ধ্রের প্রকারভেদ করা হয়েছে। সাবসিডিয়ারি কোষের সংখ্যার উপর ডিপেন্ড করে কি করা হয়েছে? সাবসিডিয়ারি কোষের সংখ্যার উপর ডিপেন্ড করে পত্ররন্ধ্রের প্রকারভেদ করা হয়েছে। সাবসিডিয়ারি কোষের সংখ্যার উপর ডিপেন্ড করে পত্ররন্ধ্রের প্রকারভেদ করা হয়েছে। আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না। আমাদের এক্সাম্পলগুলো দেখলাম আমরা। পত্ররন্ধ্রের কাজটা ভালো করে পড়ে ফেলবা। কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ আর হচ্ছে অক্সিজেন গ্যাস গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এটাই মেন কাজ আমাদের পত্ররন্ধ্রের কাজে। প্রস্বেদন, সালোকসংশ্লেষণ, শ্বসন, 3টা হচ্ছে শারীরবৃত্তীয় গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে। এগুলো জাস্ট একবার একটু রিডিং পড়তে পারো। পানিরন্ধ্র বা হাইড্রাথোট। পানিরন্ধ্র কাদের কাদের আছে? তোমরা কচু গাছের মধ্যে পানি জমে থাকতে দেখছো? কচু পাতার মধ্যে পানি কিন্তু সুন্দর দারুণ একটা দৃশ্য। কচু পাতার মধ্যে পানি, আমার দেখা দুনিয়াতে দারুণ দৃশ্যগুলোর মধ্যে একটা হচ্ছে কচু পাতার মধ্যে পানি। দারুণ লাগে দেখতে, একদম ডায়মন্ডের মতো লাগে কচু পাতার মধ্যে পানি। কে কে দেখছো কচু পাতার মধ্যে পানি? দেখছো কেউ? ডায়মন্ডের মতো লাগে না? আবার পড়ে যায় নাড়া দিলে। ওই কচু গাছের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, ওটাকে পানিরন্ধ্র বলে, পানি বের হয়। টমেটোতেও আছে এরকম। হ্যাঁ, ঘাস, কচু, টমেটো, 3টাতে পানিরন্ধ্র আছে। ঘটক দিয়ে এক্সাম্পল 3টা মনে রাখা যায়। ঘ দিয়ে ঘাস, ক দিয়ে কচু, ট দিয়ে টমেটো। ঘটক দিয়ে আমরা এই 3টা এক্সাম্পল মনে রাখতে পারি। দেখো এই যেখানে, এবং এটার নিচে আমাদের এখানে কিছু এপিথেম আছে। এপিথেম জাতীয়, এপিথেলিয়াম জাতীয় কিছু কোষ আছে। এইটা জাস্ট একবার একটু দেখতে পারো ছবিটা। এখানে এটার ভিতরে ট্রাকিড আছে, জাস্ট এইটুকুই। এবং আমাদের এপিথেলিয়াম এবং এপিথেমের পরে যেই রন্ধ্রটা, এই রন্ধ্র দিয়ে পানি বের হয়ে যাওয়াকে বলে গাটেশন। পানিরন্ধ্র দিয়ে পানি বের হয়ে যাওয়াকে কি বলে? পানিরন্ধ্র দিয়ে পানি বের হয়ে যাওয়াকে বলে গাটেশন। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। গাটেশন বা এক্সুডেশন, এই যে সংজ্ঞাটা কর জন্য অনেক ইম্পর্টেন্ট। পত্ররন্ধ্র, পানিরন্ধ্র ভালো করে পড়ে ফেলবা। গ্রাউন্ড টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের মধ্যে আমরা এই যে প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেনকাইমা, এগুলো মিলে টিস্যু তন্ত্র গঠিত হয়। পেরিব্লেম ভাজু টিস্যুতে এই টিস্যু তন্ত্রের উৎপত্তি। এটা রিডিং পড়তে পারো, দাগানো লাইনগুলো। এখান থেকে আমাদের আর কিছু নেই। এবার এই ছবিটার দিকে তাকাও, এইটা অনেক ইম্পর্টেন্ট। এখন আমরা ইম্পর্টেন্ট পড়াতে আসছি। এই চ্যাপ্টারের প্রথম থেকে একটু প্যাজেলও পড়া, বুঝছো, বিরক্ত লাগে টাইপের, কিন্তু এরপরে অনেক গুরুত্বপূর্ণ পড়া, ইম্পর্টেন্ট পড়া। সবাই একটু ফ্রেন্ডদেরকে আবার মেনশন দাও তো, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও আর ক্লাসটা শেয়ার করো। অনেক ইম্পর্টেন্ট পড়া এখন পড়াবো। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ক্লাসটা একবার শেয়ার করো। ঠিক আছে? আমরা কিন্তু আজকের ক্লাস থেকে 3 জনকে বই সেন্ড করবো। 2 দিনের ভিতরে আমরা 3 জনকে 3 সেট বই দিয়ে দিব। এই ছবিটার দিকে তাকানোর পরে কি দেখতে পাচ্ছি আমরা? এখান থেকে এই যে অন্ততকের বাইরে পর্যন্ত যা দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে বলা হয় কর্টেক্স। কর্টেক্সে কয় সারি? কর্টেক্স কিন্তু বহু সারিতে বিভক্ত। দেখছো অনেকগুলো সারিতে সজ্জিত না? আমরা এখানে অনেকগুলো সারিতে কর্টেক্স সজ্জিত হইতে দেখছি। এটাকে বহিমজ্জা বলা হয়। এরপর দেখো আমাদের অন্ততক। অন্ততকের ভেতরে দেখো এই যে পেরিসাইকেল, এই যে অন্ততকের ভিতরে 1 সারি বা 2-3 সারি বিশিষ্ট যে জায়গাগুলো, এটা হচ্ছে আমাদের পরিবহন টিস্যু, এটা ফ্লুয়েম। এটাও পরিবহন টিস্যু, এটা ফ্লুয়েম। ফ্লুয়েম দেখতে পাচ্ছি। ফ্লুয়েমের এই যে মাঝখানে এগুলো হচ্ছে জাইলেম, এগুলো জাইলেম। এই যে দেখো অন্ততকের নিচ থেকে এই পরিবহন টিস্যুর এই মাঝামাঝি জায়গাটাতে এখানে 1 সারি বা একাধিক সারি বিশিষ্ট পরিচক্র দেখা যায়। এই যে দেখো এটা হচ্ছে পরিচক্র। এই পরিচক্র থেকে সেন্টার পর্যন্ত জায়গাকে বলা হয় স্টিলি। পরিচক্র থেকে সেন্টার পর্যন্ত জায়গাকে আমরা কি বলতে পারি? স্টিলি বলতে পারি। স্টিলি। এইটুকু জায়গাকে বলা হয় অন্তঃস্টিলীয় অঞ্চল। এইটুকু জায়গা কি বলবো? অন্তঃস্টিলীয় অঞ্চল। এরপরে বাইরের দিকে যেটা, এটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল। তাহলে আমরা কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। একটা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল আর এটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল। তাহলে আমাদের এখানে অন্তঃস্টিলীয় অঞ্চলটা দেখলাম আমরা এই পরিচক্রের ভিতর থেকে সেন্টার পর্যন্ত, পরিচক্র পেরিসাইকেল থেকে সেন্টার পর্যন্ত হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল। এরপর অন্ততক, এই যে এই বাইরের দিকে অন্ততক, এখান থেকে বাইরে যা আছে এগুলো হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল। বাস এইটুকু আমরা একটু দেখতে পারি। এখান থেকে আর তেমন কিছু না। এখানে আর কয়েকটা লাইন আছে, ছবিটা একটু একবার দেখো। পাতায় শুধু প্যারেনকাইমা টিস্যু থাকে। আমরা 2টা অঞ্চল দেখেছি, একটা বহিঃস্টিলীয় অঞ্চল, একটা অন্তঃস্টিলীয় অঞ্চল। এই যে পেরিসাইকেল থেকে শুরু করে সেন্টার পর্যন্ত এটাকে কি বলা হয়? স্টিলি বলা হয়। এই যে এখানে পরিচক্র দেখো,
অন্ততকের নিচে যেটা আছে এটা হচ্ছে পরিচক্র। এই পরিচক্র থেকে শুরু করে সেন্টার পর্যন্ত, এই যে এরকম দাগ দিলাম, যে পরিচক্র থেকে শুরু করে সেন্টার পর্যন্ত এটাকে বলা হয় স্টিলি। আর এইটুকু টোটাল জায়গাটাকে বলা হয় অন্তঃস্টিলীয় অঞ্চল। তাহলে এটা অন্তঃস্টিলীয়, বাইরে যা আছে বহিঃস্টিলীয় অঞ্চল। ঠিক আছে, তাহলে স্টিলি ব্যাপারটা ক্লিয়ার না? আমরা অন্তঃস্টিলীয় অঞ্চল, বহিঃস্টিলীয় অঞ্চলের ব্যাপারটা ক্লিয়ার। বহিঃস্টিলীয় অঞ্চলে কি থাকে? বহিঃস্টিলীয় টিস্যুতে তোমার মূলের ক্ষেত্রে কর্টেক্স আর অন্ততক থাকে, কাণ্ডের ক্ষেত্রে অধোতক থাকে। অধোতক মানে হাইপোডার্মিস। অধোতক মানে কি বলতো? অধোতক মানে হাইপোডার্মিস। হাইপোডার্মিস কাণ্ডে থাকে, মূলে থাকে না। মূলে কোনো অধোতক থাকে না, এটা অনেক ইম্পর্টেন্ট কথা। মূলে কোনো অধোতক থাকে না, কিউটিকলও থাকে না। মূলে অধোতক থাকে না। অধোতক কোথায় থাকে? কাণ্ডে থাকে। আর বাকি দুটো সেম আছে। এবার এসো পাতা। পাতার ক্ষেত্রে আমরা দেখি যে মেসোফিল টিস্যু আছে, একবীজপত্রীতে স্পঞ্জি প্যারেনকাইমা আর দ্বিবীজপত্রী। যেহেতু দ্বিবীজপত্রী দুই রকমের প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা। অন্তঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চলে মূলের ভিতরে কি থাকে? পরিচক্র, মজ্জা এবং সংযোগী টিস্যু। আর কাণ্ডের ভিতরে থাকে পরিচক্র, মজ্জা আর মজ্জা রশ্মি। বাস এই ব্যাপারগুলো একটু খেয়াল করবো আমরা। অন্তঃস্থলীয় অঞ্চলের ভিতরে পরিচক্র থেকে শুরু করে সেন্টার পর্যন্ত জায়গাকে আমরা কি বলি? পরিচক্র থেকে শুরু করে সেন্টার পর্যন্ত জায়গাকে আমরা কি বলি? পরিচক্র থেকে শুরু করে সেন্টার পর্যন্ত জায়গাকে আমরা স্টিলি বলি। এই স্টিলির ভিতরে মূলের ক্ষেত্রে কি থাকে? পরিচক্র, মজ্জা, এদিকে মজ্জা থাকে, মজ্জা রশ্মি থাকে। কাণ্ডের ক্ষেত্রেও পরিচক্র, মজ্জা, মজ্জা রশ্মি। মূলের ক্ষেত্রে সংযোগী টিস্যু বলা হয়। বা সেইটুকু যদি বুঝে যাও তাহলে আমাদের এখান থেকে আর কিছু লাগবে না। বহিঃস্থলীয় অঞ্চল বলেছি অধোতক, মূলে থাকে না। মূলে তোমার অধোতক থাকে না, কিউটিকলও থাকে না, এটা আমার একবার বলা হয়েছে। কর্টেক্সের কথা আমি বলছি। অন্ততক, অন্ততকে দেখো, অন্ততকের বাইরের দিকে সুবেরিন আর কিউটিন দিয়ে বেষ্টিত একটা স্তর থাকে। অন্ততকের বাইরের দিকে সুবেরিন আর কিউটিন দিয়ে একটা স্তর থাকে, সেটাকে ক্যাসপারিয়ান স্ট্রিপ বলা হয়। যদি ধরি আমরা এটা হচ্ছে আমাদের একটা মূলের ছবি, এইটুকু হচ্ছে অন্ততক, এই জায়গাটা হচ্ছে অন্ততক, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে অন্ততক। এই অন্ততকের এই জায়গাটাতে, অন্ততকের কোষগুলোতে সুবেরিন আর লিগনিন দিয়ে ফিতার মতো কিছু একটা থাকে, ফিতার মতো এইভাবে, হ্যাঁ এটাকে ক্যাসপারিয়ান স্ট্রিপ বলে। বিজ্ঞানী ক্যাসপেরি এটা আবিষ্কার করেছে বলে এটাকে ক্যাসপারিয়ান স্ট্রিপ বলে। এখানে কি থাকে? লিগনিন আর সুবেরিন থাকে। এখানে লিগনিন আর সুবেরিন থাকে, এটা ভালো করে মনে রেখো। লিগনিন আর সুবেরিন থাকে আমাদের ক্যাসপারিয়ান স্ট্রিপে। এখানে আর কিছু না, বাকি লাইনগুলো একটু দেখতে পারো। অন্ততকের কোষগুলোর প্রাচীর কিছু পাতলা থাকে, পাতলা প্রাচীরওয়ালা কোষগুলোকে প্যাসেজ সেল বলে। এখানে প্রচুর পরিমাণে শ্বেত সার থাকে, এই জন্য শ্বেত সার আবরণ থাকে এটাতে। জাস্ট একবার রিডিং পড়তে পারো, এখান থেকে আর কিছু না, কাজগুলো একবার দেখবা। পরিচক্র তো আমরা দেখাইছি। অন্ততকের নিচ থেকে যদি আমরা ধরি, এটা একটা কোষ, একটা মূল, এটা হচ্ছে অন্ততক, এটা হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডেল এগুলা। তো এই অন্ততকের নিচে যে দিকটা দিয়ে, অন্ততকের নিচে এক বা একাধিক স্তর বিশিষ্ট পেরিসাইকেল থাকে। অন্ততকের নিচে এক বা একাধিক স্তর বিশিষ্ট কি থাকে? পেরিসাইকেল থাকে। পেরিসাইকেলের আরেক নাম হচ্ছে পরিচক্র। কুমড়া আর কুমারিকাতে বহু স্তর বিশিষ্ট স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত হইতে দেখা যায় পরিচক্রকে। এটা আমরা মনে রাখবো বহুকুমারী পুরী কথাটা দিয়ে। আমরা নর্মালি কি দেখলাম? অন্ততকের নিচে পরিচক্র থাকে, অন্ততকের নিচে পরিচক্র থাকে, সেটা এক সারি, এক স্তর বিশিষ্ট বা বহু স্তর বিশিষ্ট থাকে। এখন কথা হচ্ছে বহিস্তর বিশিষ্ট কাদের ক্ষেত্রে থাকে? বহিস্তর বিশিষ্ট থাকে কুমড়া আর কুমারিকাতে। এটা আমরা মনে রাখবো বহু কুমারী পরি কথাটা দিয়ে। বহু দিয়ে বহিস্তর বিশিষ্ট, কুমারী দিয়ে হচ্ছে কুমারী, পরি দিয়ে হচ্ছে পরিচক্র। ঠিক আছে, তাহলে পরিচক্র বহিস্তর বিশিষ্ট কোথায়? কুমড়া আর কুমারিকাতে। এটা বহু কুমারী পরি দিয়ে মনে রাখা যায়। বহু দিয়ে বহিস্তর বিশিষ্ট, কুমারী দিয়ে কুমড়া কুমারিকা, আর পরি দিয়ে পরিচক্র। স্ক্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েম টিস্যুর মাথায় অবস্থান করে তাকে হার্টবাস বা গুচ্ছটুপি বলে। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় মজ্জা নষ্ট হয়ে যায়। তোমরা কেউ কুমড়া গাছ দেখছো? কুমড়ার ডগা দেখেছো? কুমড়ার ডগাটা যেরকম না, ছিদ্রটা ভিতরটা ফাঁকা হয়ে যায় না? কুমড়ার ডগা রান্না করছো না? কুমড়ার ডগার ভিতরটা কিন্তু যেরকম ফাঁকা হয়ে যায়, দেখো এটার ভিতরে ফাঁকা, তাই না? এই যে এই ফাঁকা হয়ে যায়, ভিতরটা মজ্জাটা খালি হয়ে যায়। কুমড়াতে আমরা মজ্জাটা নষ্ট হয়ে যেতে দেখি। কুমড়াতে আমরা কি দেখি বলো তো? কুমড়াতে আমরা মজ্জা নষ্ট হয়ে যেতে দেখি। তাহলে এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। মজ্জার রশ্মি দাগানো লাইনগুলো একবার তো আমরা দেখবো। এখান থেকে আর পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল টিস্যু, পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে। মেসোফিল টিস্যু একবীজপত্রীর ক্ষেত্রে প্যালিসেড প্যারেনকাইমা, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে প্যালিসেড আর স্পঞ্জি দুইটাই থাকে। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে যেগুলো হচ্ছে স্পঞ্জি, এটা প্যালিসেড।
আর একবীজপত্রীর ক্ষেত্রে অনলি প্যালিসেড থাকে, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে স্পঞ্জিও থাকে, প্যালিসেডও থাকে। ব্যাস এইটুকু জাস্ট দেখেছি, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। ভাস্কুলার টিস্যু তন্ত্র আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। ভাস্কুলার টিস্যু তন্ত্র বা পরিবহন টিস্যু তন্ত্র, জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে পরিবহন টিস্যু তন্ত্র গঠিত। আমাদের জাইলেম টিস্যু আর ফ্লোয়েম টিস্যু নিয়ে পরিবহন টিস্যু তন্ত্র গঠিত। জাইলেম টিস্যুতে কি কি থাকে? জাইলেম টিস্যুতে ট্রাকিড থাকে, আমার সাথে সাথে পড়তে হবে বাচ্চারা। জাইলেম টিস্যুতে কি থাকে? জাইলেম টিস্যুতে থাকে ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। জাইলেম টিস্যুতে কয়টা জিনিস থাকে? আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এখন পড়তেছি বাচ্চারা, তোমরা যারা এখন আছো তারা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকে আছো। ফ্রেন্ডদেরকে একবার একটু ডাক দাও তো, যে আপু কিন্তু এখন সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা পড়াচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে এই পরিবহন টিস্যুর ক্লাসিফিকেশন। পরিবহন টিস্যুর মধ্যে কি থাকে? জাইলেম থাকে আর ফ্লোয়েম থাকে। জাইলেম টিস্যু 4 রকমের টিস্যু কোষ দিয়ে গঠিত, দেখো 4 রকমের উপাদান দিয়ে গঠিত। তার ভিতরে ট্রাকিড, ভেসেল, ভেসেলের এক নাম ট্রাকিয়া, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এই 3টা জিনিস পড়বো আমরা। টাকা ভাসে জলে। মাঝে মাঝে আমরা কি করি? একদম জলে কিছু টাকা ঢেলে দেই না, যে একদম জলে দিলাম সবগুলা টাকা। টাকা ভাসে জলে। কার কার টাকা জলে ভাসে কমেন্ট করো। কার কার টাকা জলে ভাসে তারা একটু কমেন্ট করো তো। কার কার টাকা জলে ভাসে? জলে ভাসে কার কার টাকা? সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এখন। 4টা উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিত। এটা মনে রাখবো, টাকা ভাসে জলে কথাটা দিয়ে। টাকা ভাসে জলে, টাকা দিয়ে ট্রাকিড, ভাসে দিয়ে হচ্ছে ভেসেল, জলে দিয়ে জাইলেম ফাইবার, জলে দিয়ে জাইলেম প্যারেনকাইমা, জলে দিয়ে জাইলেম ফাইবার, জলে দিয়ে জাইলেম প্যারেনকাইমা। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি জাইলেম টিস্যুর সজীব উপাদান হচ্ছে এই জাইলেম প্যারেনকাইমা, বাকিগুলো হচ্ছে নিউট্রিট। এবং ফার্নবর্গীয় উদ্ভিদ আর নগ্নবীজিতে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না আর ফ্লোয়েমের সঙ্গী থাকে না। একটা কথা আমরা মনে রাখবো, জাইলেমে ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। জাইলেমে কি নাই? জাইলেমে ভাই নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই। জাইলেম টিস্যুতে নগ্নবীজের জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। নগ্নবীজের জাইলেম টিস্যুতে কি থাকে না? নগ্নবীজের জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। নগ্নবীজের জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। নগ্নবীজের জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। নগ্নবীজের জাইলেম টিস্যুতে কি থাকে না? ভেসেল থাকে না। নগ্নবীজের জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। তবে নিটাম আছে একটা নগ্নবীজির মধ্যে, সে নগ্নবীজি হওয়ার সত্ত্বেও সে আবৃতবীজির মতো ক্যারেক্টার দেখায়, তার আবার ভেসেল থাকে। নগ্নবীজি হওয়ার সত্ত্বেও আবৃতবীজির মতো ক্যারেক্টার হচ্ছে নিটামের, তার আবার ভেসেল থাকে। জাস্ট এই লাইনগুলো একবার একটু পড়বো আমরা। এবং আমাদের যেই তোমার জাইলেমগুলোর গর্তটা ছোট তারে বলে পোটোজাইলেম, আর যার গর্তটা বড় তাকে বলে মেটাজাইলেম। গর্ত ছোট মানে পুটি পুটি, ছোট ছোট পুটি পুটি, এই জন্য পোটোজাইলেম। আর বড় গর্ত মানে মোটা মোটা সোটা, এই জন্য মেটাজাইলেম। ঠিক আছে? তাহলে গর্তটা যদি ছোট হয় তাহলে তাকে বলা হয় প্রোটোজাইলেম। গর্ত যদি বড় হয় তারে বলা হয় মেটাজাইলেম। গর্ত যদি ছোট হয় তারে বলা হয় প্রোটোজাইলেম। গর্ত যদি বড় হয় তাকে বলা হয় মেটাজাইলেম। এবার আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে মূল কাণ্ড আর হচ্ছে পাতার ক্ষেত্রে কিরকম। দেখো, মূল কাণ্ডের ক্ষেত্রে মেটাজাইলেমটা মাঝে থাকে। মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মাঝে থাকে, প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে। প্রোটোজাইলেম পরিধির দিকে, মেটাজাইলেম মাঝের দিকে। মূলের ক্ষেত্রে প্রোটোজাইলেম পরিধির দিকে, মেটাজাইলেম মাঝের দিকে। এই ব্যাপারটাকে বলা হয় এক্সার্ক টাইপের গঠন। এক্সার্কের ক্ষেত্রে সেন্টারে মেটাজাইলেম আর পরিধির দিকে প্রোটোজাইলেম, এক্সার্ক টাইপের। কাণ্ডের ক্ষেত্রে কি হয় দেখো, কাণ্ডের ক্ষেত্রে সেন্টারে প্রোটোজাইলেম, পরিধির দিকে মেটাজাইলেম। কাণ্ডের ক্ষেত্রে সেন্টারে প্রোটোজাইলেম, পরিধির দিকে মেটাজাইলেম। উল্টা, এটাকে বলা হয় এন্ডার্ক। এন্ডার্কটা কোথায় থাকে বাচ্চারা? কাণ্ড। দেখো, কাণ্ডেও নয়ডো আছে, এন্ডার্কেও নয়ডো আছে। কাণ্ডেও নয়ডো আছে, এন্ডার্কেও কি আছে? এন্ডার্কেও নয়ডো আছে। কাণ্ডেও নয়ডো আছে, এন্ডার্কেও নয়ডো আছে। তাহলে আমরা মনে রাখবো, মূলে মেটাজাইলেম মাঝে থাকে। মূলে মেটাজাইলেম মাঝে থাকে। মূলে মেটাজাইলেম কোথায় থাকে? মূলে মেটাজাইলেম মাঝে থাকে, অর্থাৎ মূলে মেটাজাইলেম মাঝে থাকে, অর্থাৎ এই মূলে মেটাজাইলেম মাঝে থাকে। তাহলে প্রোটোজাইলেম কোথায়? তাহলে প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে। এই ব্যাপারটাকে কি বলবো আমরা?
এটারে বলবো এক্সার্ক টাইপের গঠন। এরপর দেখো কাণ্ডে, কাণ্ডে প্রোটোজাইলেমটা মাঝে, মেটাজাইলেমটা পরিধির দিকে, এটাকে বলবো এন্ডার্ক টাইপের গঠন। এন্ডার্ক গঠনটা কাণ্ডে থাকে, এন্ডার্ক লিখতে 9 লাগে, কাণ্ড লিখতেও 9 লাগে। এবার আরেকটা গঠন আছে, সেটা হচ্ছে মেজার্ক টাইপের গঠন পাতাতে। মেজার্ক টাইপের গঠনে প্রোটোজাইলেম মেটাজাইলেম মাঝে মূলে মিলাই থাকে, এটা হচ্ছে মেজার্ক টাইপের গঠন। আমার মেইনলি এক্সার্ক আর এন্ডার্কটা বুঝছো কিনা এটাই জানার দরকার। এক্সার্ক আর এন্ডার্কটা বুঝছি আমরা, এক্সার্ক আর এন্ডার্কটা বুঝছো না সবাই? এক্সার্ক আর এন্ডার্কটা বুঝলে হয়ে গেছে। এক্সার্ক আর এন্ডার্কটা বুঝতে পারছি কিনা আমাদের জানাও। এরপর দেখো ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম টিস্যু হচ্ছে সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এই 4টা জিনিস নিয়ে গঠিত। এটা মনে রাখবো শশী ফ্লোরে। শশী কোথায়? শশী ফ্লোরে। শশীর স দিয়ে সঙ্গী কোষ, স দিয়ে সিগনল, ফ্লোরে দিয়ে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোরে দিয়ে ফ্লোয়েম ফাইবার। ব্যাপারটা একটু মনে রাখো। আর আমাদের নগ্নবীজি উদ্ভিদে সঙ্গী কোষ থাকে না, আমাদের ফ্লোয়েমে সঙ্গী নাই। নগ্নবীজির জাইলেমে ভেসেল নাই, জাইলেমে ভাই নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই। নগ্নবীজির জাইলেমে ভাই নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই, অর্থাৎ নগ্নবীজির জাইলেমে ভেসেল থাকে না, ফ্লোয়েমে সঙ্গী থাকে না। ব্যাস এই দুটো জিনিস জানলে হয়েছে, এখান থেকে আমরা কিছু পড়বো না। এই সংজ্ঞাগুলো একবার একটু দেখে নাও, এই জায়গায় যা যা পড়েছি সবই ইম্পর্টেন্ট মোটামুটি। আর এখানে এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়ে ফেলবে বাচ্চারা। একটা ইম্পর্টেন্ট টপিক, এবার 100% ইম্পর্টেন্ট টপিকের দিকে যাচ্ছি। এই টপিকটা শেষ করলে আমাদের আজকের পড়া মোটামুটি শেষ বলতে পারি। ভাস্কুলার বান্ডেলের ক্লাসিফিকেশন হিউজ ইম্পর্টেন্ট। যারা যারা ক্লাসে এখন চলে গেছো তাদের একটু ডেকে আনো তো। এই ভাস্কুলার বান্ডেলের এক্সাম্পলটা হিউজ ইম্পর্টেন্ট, হিউজ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমরা একটা দারুণ একটা মজার কাহিনী বলবো তোমাদের, সবাইকে ডাক দিয়ে আনো, যা একটা গল্প বলবে আজকে। আজকে ক্লাসের শেষের দিকে আমরা একটা দারুণ গল্প বলবো, এই গল্পটা কিন্তু দরকার আছে আমাদের। আজকে দেখো কি আছে, ভাস্কুলার বান্ডেল 3 রকমের, সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। ভাস্কুলার বান্ডেল কয় রকমের? সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। এই সংযুক্তকে 2 ভাগে ভাগ করা যায়, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সংযুক্তকে 2 ভাগে ভাগ করা যায়, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। আচ্ছা আমরা এক্সাম্পলগুলোতে আসতেছি, এই ছবিটার দিকে তাকাই। এর আগে ক্লাসিফিকেশনটা দেখে আসি। ক্লাসিফিকেশনে কি আছে আগে একটু ভাগটা দেখে আছি। ভাগের মধ্যে ভাস্কুলার বান্ডেলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই চ্যাপ্টারের ক্লাসিফিকেশন আসলে 3 কথাটা চলে আসে মেইনলি। 3 ভাগে ভাগ করা হয়েছে দেখো, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। এই সংযুক্তের ভিতরে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়তে আমরা দেখতে পাচ্ছি মুক্ত এবং আরেকটা হচ্ছে বদ্ধ। চলো আমরা একটু উপরের দিকে যাব এখন। সংযুক্তের ভিতরে আমরা কি পাইলাম? সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। এই ছবিটার দিকে তাকাও। সমপার্শ্বীয়, সমপার্শ্বীয় মানে খেয়াল করে দেখো, সমপার্শ্বীয় এটা হচ্ছে সমপার্শ্বীয়, এটা মুক্ত সমপার্শ্বীয়, এটা বদ্ধ সমপার্শ্বীয়। সমপার্শ্বীয় মানে কি? 2টা পাশে আছে। সমপার্শ্বীয় মানে 2 পাশে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মুক্ত সমপার্শ্বীয়, এটা হচ্ছে আমাদের ফ্লোয়েম, এটা ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম। ওকে, এই ফ্লোয়েম আর জাইলেমের মাঝামাঝিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ওয়াল, দেয়াল দেখতে পাচ্ছি বাচ্চারা। এই ফ্লোয়েম আর জাইলেমের মাঝামাঝিতে একটা কি দেখতে পাচ্ছ? দেয়াল দেখতে পাচ্ছ। তাই এই দেয়ালটা এই দুইটাকে কি করে দিছে? মুক্ত করে দিছে। আমরা কি করি? আমরা যখন কাউকে ভালোবাসি বা আমরা যদি কাউকে বিয়ে করি, তখন আমরা তার সাথে কি করি? একসাথে থাকি না? একসাথে থাকি, তাই না? একদম কিভাবে থাকি? লেগে লেগে থাকি। দেখো একসাথে থাকি। দেখো এই যে 2 জন একসাথে আছে, এদের মাঝখানে কি কোনো দেয়াল আছে? এদের মাঝখানে কোনো দেয়াল নাই। এদের ভালোবাসার সম্পর্ক খুব সুন্দর। তাই তারা কিভাবে আছে? তাই তারা বদ্ধ আছে, আবদ্ধ আছে, একাবদ্ধ আছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একসাথে আবদ্ধ অবস্থায় আছে, তাদের কিন্তু মাঝখানে কোনো দেয়াল নাই। কিন্তু মাঝে মাঝে কি হয়? ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি হয়ে অনেকের ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, তাই না? যখনই তাদের মধ্যে একটা দেয়াল তৈরি হয়ে যায়, তখন কিন্তু আর তারা বদ্ধ অবস্থায় থাকে না বাচ্চারা, তখনই তারা কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়। তাহলে আমরা সমপার্শ্বীয় মানে কি বুঝবো? সমপার্শ্বীয় মানে 2টা পাশাপাশি আছে। সমপার্শ্বীয় 2টা পাশাপাশি আছে, জাইলেম আর ফ্লোয়েম 2টা পাশাপাশি আছে, সমপার্শ্বীয়। এই সমপার্শ্বীয়ের মধ্যে কিছু হচ্ছে বদ্ধ, কিছু হচ্ছে মুক্ত। কারা বদ্ধ? যাদের মাঝখানে কোনো দেয়াল নাই তারাই বদ্ধ। ধরো তুমি কাউকে ভালোবাসো, বিয়ে করছো, তোমাদের মাঝখানে সম্পর্ক অনেক ভালো, তোমরা বদ্ধ অবস্থায় আসো, তোমরা একে অপরের সাথে একসাথে আসো। কিন্তু মাঝে যখনই একটা দেয়াল চলে আসে, ক্যাম্বিয়াম চলে আসে, থার্ড পার্সন চলে আসে, ভেজাইলাটা চলে আসে, তখনই কি হয়ে যায়? তখনই ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স মানে বলে যাও, তোমাকে ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম, তুমি আজ থেকে মুক্ত, তুমি আর আমার লাইফের কেউ না, আমিও তোমার লাইফের কেউ না, আমরা 2 জন 2 দিকে চলে যাব। তাহলে একটা গান হইতে পারে। কি গান হইতে পারে? আজ দুজনার 2টি পথ গো, 2টি দিকে গেছে বেঁকে। আমার কিন্তু
কণ্ঠ ভালো না, কণ্ঠ গেছে নষ্ট হয়ে। আমার কিন্তু কোনো দুই দিকে আমার পথ বাঁকে নাই, আমি একাই আছি এখন পর্যন্ত। তবে আমি যদি তোমার হচ্ছে কারোর সাথে যুক্ত হই তাহলে কিন্তু এইভাবে যুক্ত হবো, বুঝছো? বদ্ধ অবস্থায় থাকবো, আমার মাঝখানে কোনো দেয়াল থাকবে না। দেয়াল আসবে মানে কি হবে? ডিভোর্স হয়ে যাবে। এই থার্ড পার্সনকে আমাদের লাইফে জায়গা দেওয়া যাবে না বাচ্চারা, থার্ড পার্সনকে কি করা যাবে না? লাইফে জায়গা দেওয়া যাবে না। তাহলে বদ্ধ আর মুক্ত ব্যাপারটা বুঝছো সবাই? বলছি না গল্প করবো, এই যে দেখছো গল্পটা মিস করছে সবাই। তার মানে ক্যাম্বিয়ামের দেয়াল যদি চলে আসে তাইলেই সেটা মুক্ত, সমপার্শ্বীর মধ্যে মুক্ত। ক্যাম্বিয়ামের দেয়াল না থাকলে তাইলে সেটা বদ্ধ। বদ্ধ হয় একবীজপত্রীতে। বদ্ধ কোথায়? একবীজপত্রীতে। মনে রাখতে পারি একাবদ্ধ কথা দিয়ে, এক দিয়ে একবীজপত্রী, বদ্ধ দিয়ে একাবদ্ধ। আর মুক্ত কোথায়? দ্বিবীজপত্রী আর নগ্নবীজিতে। তাই আমরা মনে রাখতে পারি মুক্ত দিন, দ্বিবীজপত্রী দিন, ন দিয়ে নগ্নবীজ, এটা হচ্ছে মুক্ত। ঠিক আছে, ওকে, এইটুকু বুঝছো? এবার আসো আমাদের সমদ্বিপার্শ্বীয়। আমরা তো সমপার্শ্বীয় দেখলাম। সমপার্শ্বীয়তে কি দেখছি? একটা জাইলেম একটা ফ্লোয়েম, হয় দুজন একসাথে লেগে আছে, নাহলে দুজনের মাঝখানে একটা দেয়াল আছে, এইটুকুই ছিল। সমদ্বিপার্শ্বীয়তে দুইটা থাকবে। সমদ্বিপার্শ্বীয়তে জাইলেম ফ্লোয়েমের দুইটা থাকবে। দেখো ফ্লোয়েম দুইটা, বাইরের দিকে একটা ফ্লোয়েম, ভিতরের দিকে একটা ফ্লোয়েম, এবং মাঝখানে আমাদের জাইলেম, এবং দেয়ালের সংখ্যা দুইটা। সমদ্বিপার্শ্বীয়তে দেয়াল কয়টা বলো তো? সমদ্বিপার্শ্বীয় তাহলে দেয়াল কয়টা? সমদ্বিপার্শ্বীয় তাহলে দেয়াল হচ্ছে দুইটা। সমদ্বিপার্শ্বীয় তাই দেয়াল কয়টা? দেয়াল হচ্ছে দুইটা। এটার এক্সাম্পল হচ্ছে লাউ, কুমড়া, শশা, মনে রাখবা কুলসা। লাউ, কুমড়া, শশা, মনে রাখবা কুলসা। কো দিয়ে কুমড়া, কো দিয়ে কুমড়া, আর ল দিয়ে হচ্ছে লাউ, লাউ, আর শশা, শশা হচ্ছে সা দিয়ে। তাহলে লাউ, কুমড়া, শশা, মনে রাখবা কুলসা, এটা হচ্ছে আমাদের সমদ্বিপার্শ্বীয়। আর এই বায়োলজিতে দেখবা যেখানে লাউ আছে সেখানে কুমড়া আছে, মানে ওরা হাজব্যান্ড ওয়াইফের মতো, বুঝছো? একসাথে থাকে, একসাথে যায় সব জায়গায়। লাউ কুমড়া একই জায়গায় থাকে, অর্থাৎ লাউ, কুমড়া, শশা, এটার এক্সাম্পল মনে রাখবো কুলসা কথা দিয়ে, এটা সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীর এক্সাম্পল কি বলতো? লাউ, কুমড়া, শশা। সমদ্বিপার্শ্বীর এক্সাম্পল কি বলতো? লাউ, কুমড়া, শশা। ওকে, এবার আসো আমাদের, তাহলে আমরা সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, মুক্ত, বদ্ধ, ক্লিয়ার না সবাই? ক্লিয়ার। এবার অরিও, অরিওতে কি আছে দেখো তো? একটু জাইলেম তো একটু ফ্লোয়েম, একটু জাইলেম তো একটু ফ্লোয়েম, মানে সাজানো আছে, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম। এইভাবে এই প্যাটার্নটাকে বলা হয় অরিও প্যাটার্ন। এই প্যাটার্নটাকে আমরা কি বলবো? অরিও প্যাটার্ন। তারপরে দেখো আমাদের কেন্দ্রিক, কেন্দ্রিকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটাতে জাইলেম সেন্টারে, তো আরেকটাতে ফ্লোয়েম সেন্টারে। যেটা জাইলেম সেন্টারে সেটাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক, যেটা ফ্লোয়েম সেন্টারে সেটাকে বলা হয় ফ্লোয়েম কেন্দ্রিক। দেখো ফ্লোয়েম, কথার মাঝখানে ল আছে, ফ্লোয়েম, দেখো ফ্লো, 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 ফ্লোর মধ্যে ল আছে, ল মানে লেপ্টোসেন্ট্রিক। ফ্লোর মধ্যে ল আছে, ল মানে কি বলতো? ল মানে লেপ্টোসেন্ট্রিক। আর জাইলেম, জাইলেম হচ্ছে, জাইলেমটা সেন্টারে, এটা হাইড্রোসেন্ট্রিক। জাইলেমটা কি বলতো? হাইড্রোসেন্ট্রিক। ওকে, এরপরে এক্সাম্পল দেখো ফ্লোয়েম কেন্দ্রিকের এক্সাম্পলের মধ্যে ড্রাসিনা, ড্রাসিনা, ড্রাসিনা আর ইউকা আছে। ড্রাসিনা আর ইউকা ফ্লোয়েম কেন্দ্রিক। ড্রাসিনা, দেখো ড্রাসিনা, ড্রাসিনার মধ্যে একটা ড্রাগ ড্রাগ কথা আছে না? আর ড্রাগ মানে কি? হুক্কা না? কেউ হুক্কা টানছে বাচ্চারা এমন করে? হুক্কা টানে না? তাহলে ড্রাগ আর হুক্কা একই রকম কিছু না? তাহলে ড্রাসিনা আর ইউক্কা এই দুটো হচ্ছে আমাদের ফ্লোয়েম কেন্দ্রিক। এটা আমার এভাবে মনে রাখা যায়, ড্রাই ফ্লো, ড্রাই ফ্লো, ড্রাই ফ্লো লেফটে, আমি এভাবে পড়তাম আর কি। ড্রাই দিয়ে ড্রাসিনা, ওয়াই দিয়ে হচ্ছে ইউক্কা, ফ্লো দিয়ে ফ্লোয়েম কেন্দ্রিক, লেফটে দিয়ে ল্যাপ্টোসেন্ট্রিক। ঠিক আছে, এরপর দেখো আমাদের জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক হচ্ছে লাইকোপোডিয়াম, টেরিস আর সেলাজিনেলা আছে। জাইলেম কেন্দ্রিকের এক্সাম্পলে লাইকোপোডিয়াম, টেরিস আর সেলাজিনেলা। টেরিস লিখতে কিন্তু পি টেরিস, পি অনুচ্চারিত, এলপিএসএ যাই দিয়ে মনে রাখা যায়, এলপিএসএ যাই। এল দিয়ে লাইকোপোডিয়াম, পি দিয়ে টেরিস, এস দিয়ে সেলাজিনেলা, যাই দিয়ে হচ্ছে জাইলেম কেন্দ্রিক। ঠিক আছে, তাহলে এলপিএসএ যাই, এই তিনটা এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? ঠিক আছে, এখান থেকে আর কিছু না। আর একজন বলছে ড্রাগ মানে হুক্কা। ড্রাগ, ড্রাগ এডিক্টেড অনেক আছে না, হুক্কাও তো অনেকে এডিক্টেড থাকে। আচ্ছা যাই হোক, আমাদের এখানে কয়েকটা দাগানো লাইন আছে। এই যে তোমার একবীজপত্রীতে কয়টা থাকে? তোমার মূলে থাকে হচ্ছে, ফ্লোয়েমের সংখ্যা হচ্ছে 6-এর অধিক। এগুলো একবার একটু পড়ো। হ্যাঁ, কেন্দ্রিকের কথা বলছি, ভাস্কুলার বান্ডেল। এক্সাম্পলগুলো যে উপর থেকে একবার এক্সাম্পলগুলো দেখে আসি চলো। আমাদের মুক্ত সমপার্শ্বীর এক্সাম্পল কি? মুক্ত দিন দিয়ে মনে রাখছিলাম। মুক্ত দিয়ে হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, দিনের দি দিয়ে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, আর ন দিয়ে হচ্ছে নগ্নবীজির উদ্ভিদের কাণ্ড। বদ্ধ দিয়ে একবীজপত্রী, একবীজপত্রী এক্সাম্পল মানে হচ্ছে একাবদ্ধ কথা দিয়ে, একাবদ্ধ, একাবদ্ধ। আর সমদ্বিপার্শ্বীর এক্সাম্পল কি ছিল বলছিলাম একসাথে? লাউ, কুমড়া, শশা, কুলসা, তাই না?
ওকে, এক্সাম্পল এগুলো পড়া হয়ে গেছে আমাদের। এরপর আমরা হচ্ছে অরিও তো বললামই, পুষ্পক উদ্ভিদের মূলে হচ্ছে অরিও থাকে। অরিওতে জাইলেম ফ্লোয়েমের সংখ্যা কত? এখানে 5-এর। দ্বিবীজপত্রীতে সংখ্যা কত? দ্বিবীজপত্রীতে 5-এর কম, 2 থেকে 4 বান্ডেলের সংখ্যা, ফ্লোয়েমের বান্ডেলের সংখ্যা। আর একবীজপত্রীতে 6-এর অধিক। এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে। এরপর আমাদের কেন্দ্রিক, কেন্দ্রিকের মধ্যে হয় জাইলেম সেন্টারে নয় ফ্লোয়েম সেন্টারে। জাইলেম সেন্টারে থাকলে বলে জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম সেন্টারে থাকলে বলে ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক হলে সেটা হাইড্রোসেন্ট্রিক, এক্সাম্পল হচ্ছে টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজেনেলা। আর ফ্লোয়েম সেন্টারে থাকলে বলে ফ্লোয়েম কেন্দ্রিক, এক্সাম্পল হচ্ছে ড্রাসিনা, ইউক্কা। ঠিক আছে, এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়বা, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক ছিল। এটা ভালো করে বুঝলে এই চ্যাপ্টারটা শেষ। আসলে একবীজপত্রীর এক্সাম্পল ঘাস, বাঁশ, কলাবতী, ধান, গম, ভুট্টা, কচু, এগুলো সব হচ্ছে একবীজপত্রী। মানে আমরা কিন্তু অনেক সময় বলি ঘাস খা, বাঁশ দিছি, কুচু তোর জন্য কচু রাখছি, এই টাইপের কথাবার্তা, এগুলো সব কিন্তু একবীজপত্রী। দেখছো, ধান, গম, ভুট্টা, এগুলো সব একবীজপত্রীর এক্সাম্পল। এটা ভালো করে দেখো, এক্সাম দাগানো লাইনগুলো ভালো করে পড়বা। এরপর আমাদের এখানে এগুলো সবই বলা হয়ে গেছে অলরেডি। ক্যাসপারিন স্ট্রিপের কথা বলছি, আমাদের অন্তত্বকের বাইরের দিকে সুবিরিন আর লিগনিন দিয়ে একটা ফিতার মতো তৈরি হয়, সেটাকে ক্যাসপারিন স্ট্রিপ বলে। বিজ্ঞানী ক্যাসপেরি এটা আবিষ্কার করছে বলে এটাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে, তাই না? ওকে ওকে, ঠিক আছে। তারপরে এখান থেকে আর কিছু না, আমাদের অন্তঃস্থলীর মধ্যে পরিচক্র আছে, এটা নাইট্রোজেন ঘটিত খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করে। ভাস্কুলার বান্ডেলে আমরা এই যে এক্সার, কেন্দ্রাক সবই আমি তোমাদের এগুলো পড়াই দিছি বাচ্চারা। এবং আমাদের এই যে ভাস্কুলার বান্ডেল অরিও, একবীজপত্রীর মূলে ফ্লোয়েমের সংখ্যা, জাইলেম বা ফ্লোয়েমের সংখ্যা 6-এর অধিক, এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যে লাইনগুলো দাগানো আছে দ্বিবীজপত্রীতে 2 থেকে 4, এগুলো ইম্পর্টেন্ট। এতক্ষণ যা যা বুঝাইছি আর কি সবই এখানে আছে, এইগুলা প্র্যাকটিক্যাল পার্ট। এই পার্টগুলো একটু রিডিং পড়তে পারো, নাহলে যা দরকার সবই কিন্তু আমি খুব সুন্দরভাবে বুঝাই ফেলছি আজকে। এখানে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নাই, এগুলো সব প্র্যাকটিক্যাল পার্ট। হ্যাঁ, আমাদের লাস্টে যে টপিকটা ছিল সেই টপিকটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের ক্লাসিফিকেশন। ভাস্কুলার বান্ডেলের ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের সংযুক্ত টাইপের ক্লাসিফিকেশন, সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় যে মুক্ত আর বদ্ধ, এটা কি বুঝছো তোমরা? মুক্ত মানে কি? মুক্ত মানে মাঝখানে ওয়াল, তোমাকে দিলাম মুক্ত করে, যা পাখি যা, উড়ে যা, ছেড়ে দিছি, পাখি ছেড়ে দিছি, তাই না? এটা হচ্ছে মুক্ত, মাঝখানে দেয়াল তৈরি হয়ে গেছে, ভালোবাসা আর নাই। মাঝখানে দেয়াল অর্থাৎ ক্যাম্বিয়ামের দেয়াল যদি তৈরি হয়ে যায় তাহলে ভালোবাসা থাকে না, ডিভোর্স হয়ে যায়, মুক্ত হয়ে যায়। আর যদি মাঝখানে কোনো দেয়াল না থাকে, দুটো যদি একসাথে লেগে লেগে থাকে, তাহলে সেটাকে বদ্ধ বলে। ওর একবীজপত্রী কাণ্ডে আমরা দেখতে পাই। মুক্ত আর বদ্ধ যদি বুঝে যাও, দ্বিপার্শ্বীয় কি? দ্বিপার্শ্বীয়তে দেয়াল 2টা, দ্বিপার্শ্বীয়তে দেয়াল 2টা, ফ্লোয়েমও 2টা। দ্বিপার্শ্বীয় এক্সাম্পল হচ্ছে কুলসা, তাই না? লাউ, কুমড়া, শশা। ওকে, ঠিক আছে, এগুলা বুঝছি না আমরা? সবগুলাই বুঝছি, ঠিক আছে। এখান থেকে আর কিছু না। মুক্ত মানেই মাঝে দেয়াল, সোজা কথা। মুক্ত মানেই মাঝে দেয়াল, সোজা কথা। আপু তোমার এক্সাম্পলটা দিছো আর ভুলবো না, ঠিক আছে সারা। ওকে, আমার দেখছো ভয়েস কিরকম হয়ে গেছে? আমার কত সুন্দর ভয়েস, আমি কত সুন্দর করে কথা বলতাম এক সময়, জানো ছোটবেলায় আমি অনেক সুন্দর করে কথা বলতাম। স্কুল লাইফে একটা সিক্রেট কাহিনী বলি। ধরো স্কুল লাইফে আমার তো নিজের মোবাইল ছিল না, তো আমার আম্মুর ফোন ছিল। তো মানুষজন তো আমরা 2 বোন ছিলাম, আমাদের 2 বোনের প্রতি মনে করো সবারই একটু নজর ছিল যে এই 2 বোন অনেক ভালো, এদের কোনোভাবে পটানো যায় কিনা। তো সবাই মোবাইলে টাকা পাঠাই দিত, মানে বিকাশে, স্যার বিকাশ তখন তো ছিল সেন্ড মানি সিস্টেম, কিছু সেন্ড মানি রিচার্জ ছিল, সবাই রিচার্জ করে দিয়ে দিত। তো এরকম হয়তো যে কল দিলে আমরা কল ব্যাক করবো, এই টাইপের কিছু, ছোট ছিলাম তো। যাই হোক, এই আমরা কথা বললে ভয়েসের কারণে অনেকেই কল দিত, স্কুলের ফ্রেন্ডরা হয়তো এগুলো করতো, সিনিয়র ব্যাচের। তো আমার আম্মু অনেক সিম ভাঙছে ছোটবেলায়। আচ্ছা, তো এগুলো প্রচুর কাহিনী আছে, অনেক সুন্দর করে কথা বলতাম, সবাই বলতো ভয়েস সুন্দর। সে ভয়েস এখন কি অবস্থা হয়েছে সেটাই ভাবতেছি। ভয়েসের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এখন শেখ হাসিনা আপার মতো ভয়েস আমার একদমই হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, অনেক আগের কাহিনী, তখন ক্লাস 8, 6, 7, 8 পড়ি, স্কুল লাইফের কাহিনী। ওকে, যাই হোক, আমাদের আজকের ক্লাস প্রায় শেষের দিকে। এই কাহিনী, হাবি জাবি কাহিনী। আমার আম্মু তো সিম টিম ভেঙে রাখতো, বুঝছো, অনেকগুলো সিম ভেঙে ফেলছিল আমার আম্মু। তারপরে মানুষজন কোথায় সিম পাওয়া যাইতো, সিমের নাম্বার পাওয়া যাইতো। কত বছর আগের কাহিনী, 10 বছর আগের, 10 না 15 বছর আগের কাহিনী। তো যাই হোক, আমাদের ক্লাস শেষ, এমনি একটু গল্প করলাম। মূল আর কাণ্ডের পার্থক্যটা একটু দেখে ফেললো সবাই, খুব ইম্পর্টেন্ট। একবীজপত্রীর কাণ্ড, দ্বিবীজপত্রীর কাণ্ড, এটা দেখো। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আসলে এগুলা। তবে আমরা অনেক রেস্ট্রিকশনে বড় হয়েছি, মানে আমাদের আব্বু তো হজ করছে, তো হজ করার কারণে তো আরেকটা হাজি সাহেবের মেয়ে, আরেকটা ব্যাপার ছিল, আমরা অনেক রেস্ট্রিকশনে বড় হয়েছি। তারপরেও এরকম হইতো, তাহলে যারা রেস্ট্রিকশন নেই তাদের কি হয় এটাই ভাবি। আচ্ছা, দেখো, এখান থেকে আর কিছু লাগবে না আমাদের, ব্যবহারিক পার্থক্যের পাঠটা ভালো করে পড়বা। ঠিক আছে, তাহলে এইটুকুই শেষ আমাদের। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।
আচ্ছা, একজন বলছে সেলিব্রিটি আপু। আমি স্কুলে থাকতেও পরিচিত ছিলাম, আমাদের স্কুলের স্কাউটের লিডার ছিলাম, তো স্কাউট করাতাম, তো সবাই আমাকে অনেক চিন্তা, আবার ফার্স্ট গার্ল ছিলাম, তো নিজের প্রশংসা করতেছি। দেখো ছোটবেলায় কেউ কি মনে রাখে যে কে ফার্স্ট গার্ল ছিল, কে বৃত্তি পাইছে, কে কি হয়েছে? তো একটু বলতে পারলে ভালো লাগে, শান্তি লাগে যে বৃত্তি পাইছিলাম, স্কুলে ফার্স্ট হয়েছিলাম, স্কুল স্কাউট লিডার ছিলাম, কবিতা আবৃত্তিতে ফার্স্ট হতাম, বক্তৃতাতে ফার্স্ট হতাম, শেখ মুজিবের বক্তৃতাও দিছিলাম, কত কিছু দেখছো, তোমাদের কাছে নিজের নিজের সুনাম করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ওকে।